গুড ইভিনিং। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। তোমাদের আজকে পিজিবিজি 2 পেপারের ক্লাস নেবো বলেছিলাম। তো এই পেপারের যে টপিকগুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে। ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস যে এটা আছে, প্রথমটা আছে, মানে এটা এককটা। তো সেখান থেকে কিছু টপিক আলোচনা হয়েছে। আর ভাষা শ্রেণীবিভাগ থেকে বাংলা ভাষা কিভাবে এসেছে, ভাষার যে বংশানুক্রমিক যে শ্রেণীটা বা ধাপগুলো, স্তরগুলো আলোচনা করা হয়েছে। আহ পর্যায় 2 যেটা আছে, তো সেখান থেকে আহ ধ্বনিকল্প, রূপকল্প, এইসব টপিকগুলো আলোচনা হয়েছে। পর্যায় 3 থেকে আহ অন্বয় তত্ত্বের যে টপিক আছে সেখান থেকে আহ যে ইয়েগুলো হয়েছে তোমাদের কি জানো, আহ হ্যাঁ, অধিগঠন, বাক্যের অধিগঠন এবং অধোগঠন যে রূপগুলো রয়েছে সেই রূপগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। সঞ্জনী তত্ত্বটা সেভাবে আলোচনা হয়নি। আর এখানে সমাজ ভাষা বিজ্ঞান আছে, এখানে দেখবে সমাজ ভাষা বিজ্ঞান থেকে বেশ কিছু টপিক আলোচনা হয়েছে। যেমন হচ্ছে আহ হুম, দ্বিভাষিকতা, প্রাইমার, তারপর দল বৈশিষ্ট্য, রেজিস্টার। রেজিস্টার, হ্যাঁ এগুলো আলোচনা হয়েছে এই জায়গা থেকে। আর পর্যায় 4 থেকে এর আগের ক্লাসে রসবাদ আলোচনা হয়েছিল, ধ্বনিবাদ তার আগে আলোচনা হয়েছে। আচ্ছা, বক্রোক্তিবাদ কি আলোচনা হয়েছে? বক্রোক্তিবাদ মনে আছে কারো? যদি না হয়েছে বলবে, তাহলে ওটা আজকে ক্লাস করাবো। আর একক 18 আছে পর্যায় 4-এ, যেখানে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব আছে, তার মধ্যে থেকে ক্লাসিসিজম, রোমান্টিসিজম, এই বিষয়গুলো থেকেও কিন্তু আলোচনা হয়েছে। ক্লাসিসিজম আর রোমান্টিসিজম একদিন ক্লাস নিয়েছিলাম। তাহলে বুঝতে পারছো যে প্রতিটা পর্যায় টাচ হয়েছে কিন্তু, ঠিক আছে? তো যদি ক্লাসের আলোচনার কথা বলতো, 50% ক্লাস হয়ে গেছে এইসব টপিক গুলো থেকে। আর নোটগুলো তোমাদের তো বলেছিলাম যে লিস্ট আমি দিয়ে দেব। বুঝতে পারছো নোটের যে কোডগুলো আছে, কোডগুলো দেখে বুঝতে পারবে যে কতগুলো নোট দেওয়া হয়েছে। এক একটা কোড আছে দেখবে, কোনোটা 7 থাকে, কোনোটা 8 থাকে। তো তার সঙ্গে 2-3 গুণ করলেই বোঝা যায় কতগুলো নোট দেওয়া হয়েছে। ধরো পিজিবিজি 1 কোড 9 আছে, তো ওর সঙ্গে 3 গুণ করতে পারো, 3-9 27, মানে ধরে নাও 20 থেকে 25টা মতো তো নোট দেওয়া হয়েছে সেই পেপারে, ঠিক আছে? তো তোমরা কোডগুলো দেখলে বুঝতে পারবে যে কোন পেপারে কত দূর পর্যন্ত নোট দেওয়া হয়েছে। তোমাদের 50% এর বেশি কভার হয়ে গেছে। এবারে ব্যাপার হচ্ছে সিলেবাসটা যদি শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে রিভাইজ তখন করা হবে। এবার যারা পরের দিকে জয়েন করেছো তখন তাদের সুবিধা হবে, যেহেতু অনেক ক্লাস তারা মিস করে গেছে। আচ্ছা বলো, বক্রোক্তিবাদ তো গ্রাজুয়েশনে ছিল, কে কে পড়েছো বক্রোক্তিবাদ প্রসঙ্গ? মনে আছে কারো? এটি বক্রোক্তির শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করো তো কেউ। বক্রোক্তি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করো। বক্রযুক্ত উক্তি মানে বাঁকা উক্তি, মানে বাঁকা ভাবে বলা হয় আর কি। তো হুম। মানে কোনো কথা হয়তো বলছি কিন্তু ওটার মানে অন্যরকম, হুম। বাঁকা ভাবে হ্যাঁ। আচ্ছা, বক্রোক্তি আসলে কি? মানে যেটা পড়েছো সেটা আসলে কি? বক্রোক্তি কি আসলে, ওটা কি? আরে বাবা, বক্রোক্তি তো একটা অলংকার না? অলংকার। হ্যাঁ। কি অলংকার, শব্দ অলংকার নাকি অর্থালংকার? বক্রোক্তি শব্দালংকার।
স্যার শব্দালঙ্কার। শব্দালঙ্কার, কাকু হুম বক্রোক্তি আছে, হ্যাঁ এগুলো শব্দালঙ্কার। বক্রোক্তি হচ্ছে মূলত শব্দালঙ্কার, যেরকম হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, ধনুক্তি, পুনরুক্ত পদাভাস, এগুলো হচ্ছে শব্দালঙ্কার। এই শব্দালঙ্কার একটা হচ্ছে বক্রোক্তি, কিন্তু এখানে আমরা পড়বো বক্রোক্তিবাদ, মানে এটা কিন্তু অলংকার নয়। ঠিক আছে, এখানে আমরা পড়ছি আহ কাব্যতত্ত্ব, ভারতীয় কাব্যতত্ত্ব। অলংকারবাদের প্রসঙ্গ আলাদা, এখানে তোমাদের কিন্তু অলংকারবাদ নেই, তোমাদের ধ্বনিবাদ আছে, বক্রোক্তিবাদ আছে, আর হচ্ছে রসবাদ। তিনটে মতবাদ আছে। অলংকারবাদে তো আসতেই পারে বক্রোক্তির কথা, কিন্তু বক্রোক্তি নিজেই হচ্ছে একটা মতবাদ, এটা কিন্তু অলংকার নয়। তাহলে এই বক্রোক্তি বলতে আমরা অলংকার যখন পড়েছি, তাহলে অলংকারে পেয়েছি বক্রোক্তি, কোনো বক্তব্যকে সোজাসুজি না বলে বক্রভাবে, মানে বাঁকাভাবে বা একটু ঘুরিয়ে যদি বলা হয়, অর্থাৎ বক্তব্যকে সহজ করে না বলে ঘুরিয়ে, বা বক্তাকে একটা কোনো কথা বলা হলো, সেই সোজাভাবে কথাটির অর্থ গ্রহণ না করে বাঁকাভাবে অর্থ গ্রহণ করলো শ্রোতা, তো সেক্ষেত্রেও হয়ে যায় বক্রোক্তি। কণ্ঠভঙ্গির মাধ্যমে হয় বা শ্লেষের কারণে এই ধরনের বক্রোক্তি হয়ে থাকে। তার জন্য বক্রোক্তির শ্রেণীও দুটো ছিল। কি কি বক্রোক্তি একটু আগেই বলছিল তনুশ্রী, বক্রোক্তির কাকু শ্রেণী। বক্রোক্তি আর শ্লেষ বক্রোক্তি। হুম, বক্রোক্তি করার অর্থ হচ্ছে ধ্বনি মাধুর্য সৃষ্টি করা। শব্দালঙ্কারে শব্দেরই উপরেই থাকবে তার আবেদনটা, ঠিক আছে, সব শব্দেরই মাধুর্য সৃষ্টি বা ধ্বনি মাধুর্য সৃষ্টি হবে। আর অর্থালঙ্কারে ধ্বনি মাধুর্য নয়, সেখানে অর্থগত স্তরটা বেশি গুরুত্বপূর্ণ, মানে কথার অভ্যন্তরীণ অর্থ। আর শব্দালঙ্কারে শব্দটা, তাহলে শব্দালঙ্কারে আমরা বক্রোক্তি পড়ছি, ওটা শুনতে ভালো লাগে। যেমন হচ্ছে মাছের মায়ের কি পুয়ের দুঃখ, ছলের খলের আবার ছলের অভাব, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। আবার হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। এই যে একটা বক্রোক্তি, যেখানে নেতিবাচক বাক্য ইতিবাচক অর্থ প্রকাশ করছে, কিংবা ইতিবাচক বাক্য নেতিবাচক অর্থ প্রকাশ করছে। না এটা শব্দটা কাকু নেই। বক্রোক্তি। হ্যাঁ, না শব্দটা নেই, অথচ না যুক্ত যেন অর্থ প্রকাশ করছে, যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা এটা। তাহলে বলছে স্বাধীনতাহীনতা নিয়ে কে বাঁচতে চায়? উত্তরটা হচ্ছে কেউ বাঁচতে চায় না। অর্থাৎ এটার আসল অর্থ হচ্ছে যে স্বাধীনতাহীনতা নিয়ে কেউ বাঁচতে চায় না। না শব্দটার ব্যবহার নেই, অথচ অর্থতে না আসছে। বলে না যে খলের আবার ছলের অভাব, মানে যে খল, তার কি ছলনার অভাব থাকবে? সোজা কথায় বললে যে যে খল, তার ছলনার অভাব থাকবে না। তাহলে যে কথাটা বললাম সেখানে না শব্দটা নেই, অর্থাৎ ওটা ইতিবাচক বাক্য। আর যখন অর্থ দেখছি তখন কিন্তু নেতিবাচক হচ্ছে, নাবাচক। বুঝতে পারলে? তাহলে এটা এটাকে কি বক্রোক্তি বলছি আমরা? এটাকে কাকু বলা হচ্ছে বক্রোক্তি। হ্যাঁ, এটাকে কাকু বক্রোক্তি। আরেকটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। দেখি কার মনে আছে, বলো শ্লেষ বক্রোক্তি কোনটা? খলের আবার ছলের অভাব, ওইটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। না, এটাও কাকু বক্রোক্তি হবে। কাকু বক্রোক্তির সংজ্ঞা কি বললাম? ইতিবাচক বাক্য নেতিবাচক অর্থ প্রকাশ করবে, কিংবা নেতিবাচক বাক্য ইতিবাচক অর্থ প্রকাশ করবে। এটা হয়ে গেল শ্লেষ, তোমার কাকু বক্রোক্তি। এগুলো সবই কাকু বক্রোক্তি, যতগুলো উদাহরণ বললাম। শ্লেষ বক্রোক্তিটা একটু অন্য। হ্যাঁ স্যার, ওই ছাত্রকে বলছে, মানে স্যার বলছে যে পড়েছো কি, আবার হুম, এবার ছাত্র বলছে যে পড়বো কেন, বা এরকম একটা আছে একটা, মানে বক্তা ঠিক একটা মনে পড়ছে না। একরকম বলতে চায় কিন্তু শ্রোতা আরেকটা বোঝে। হ্যাঁ, এখানে কণ্ঠস্বরের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে? কাকু বক্রোক্তিতে শব্দ শ্লেষের উপর যোগ দেওয়া হয়, মানে আহ, যেখানে শব্দটাই দ্ব্যর্থবোধক হবে, বা তোমার নেতি থেকে ইতিবাচক, ইতিবাচক থেকে নেতিবাচক, সেটা। আর এখানে কি হচ্ছে না, বক্তা শ্রোতার মানে কথার মাধ্যমে কণ্ঠস্বরে এক বলা হচ্ছে আর এক অর্থ নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। মানে যে বক্রোক্তি অলংকারে বক্তার কথাতে দুটো শ্লেষ থাকবে, মানে শ্লেষ মানেই দুটো অর্থ থাকছে ওখানে, এবং শ্রোতা বক্তার যে অভিপ্রায়টা নিয়ে বলছে সেটাকে গ্রহণ করছে না, শ্রোতা নিজের মতো করে একটা অন্য অর্থ বার করে নিচ্ছে। আমরা তো জানি যে আহ, অনেক শব্দ থাকে যেটা দুটো অর্থ থাকে, স্বাভাবিক। আমরা যদি বলি উচ্চারণ করে দ্বীপ, বাংলাতে দয়ে বয়ে দীর্ঘি প, বা দয়ে দীর্ঘি প,
উচ্চারণ আমরা একই করি। ব থাকলেও একই উচ্চারণ করব, না থাকলেও একই উচ্চারণ করব। তাহলে দ্বীপ যদি বলি, তাহলে অনেকে দ্বীপ বলতে কি বুঝবে? একটা প্রদীপকেও দ্বীপ বলা হয়, আবার সাগরের মাঝে যে দ্বীপ থাকে স্থলভাগ সেটাকেও দ্বীপ বলা হয়। তাহলে এমন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তোমরা পড়েছো, একই উচ্চারণ অথচ অর্থ আলাদা। সেগুলো দিয়েও তৈরি হয়ে যায় এই আহ শ্লেষ বক্রোক্তিগুলো। তাহলে একটু আগে কে বলছিল জানো উদাহরণটা? যে আর একটা স্যার, ওই আপনি আরেকটা মানে বলেছিলেন। স্যার বলছে যে পড়েছো কি, মানে ছাত্রকে হুম হুম বলছে, আর ছাত্র বলছে পড়বো কেন, পা টিপে টিপে চলছি, এরকম উত্তর হুম বলছে। হুম মানে হ্যাঁ, ছাত্র তাহলে বোঝাতে, মানে শিক্ষক বোঝাতে চাইছে যে পড়াশোনা করেছো, আর ছাত্র ওটা অন্যভাবে নিয়ে বলছে না পড়িনি, পা টিপে টিপে চলবো, এরকম। হুম স্যার আপনি আরেকটা বলেছিলেন, বিপ্র হুম হয়ে সুরাসক্ত কেন, এটা তো ওই সুর, সুরাসক্তটা শ্রোতাতম বলে যে সুরে না সেবিলে বলো কে বা যুক্ত হয়, সেটাও শ্লেষ বক্রোক্তির উদাহরণ। হুম সুরে আসক্তি বা সুরায় আসক্তি দুটো আলাদা অর্থ প্রকাশ পাচ্ছে। বক্তা এক বলছেন আর শ্রোতা অন্যভাবে নিচ্ছেন, সেরকমই আছে না? বক্তা কিছু বলছো? দীপ্তি কিছু বলছিলে? না না, এটাই তো বললাম। আচ্ছা, তো আরেকটা যেরকম আছে যে আহ, তুমি দেখছি ইদানিং বড্ড বেশি পানাসক্ত হয়েছো। বক্তা বলল, শ্রোতা কি বলছে? সঙ্গে জর্দা থাকা চাই। অর্থাৎ এখানে বক্তা বলতে চাইলো যে তুমি দেখছি ইদানিং বড্ড বেশি পানাসক্ত হয়েছে, মানে পানাসক্ত মানে পানীয়তে আসক্তি, মানে নেশাগ্রস্ত যেটাকে বলা হয়। মানে তুমি মদ খাচ্ছ, তুমি দেখছি ইদানিং বড্ড বেশি পানাসক্ত হয়েছে। তো এখানে শ্রোতা বলছে সঙ্গে জর্দা থাকা চাই। এখানে পানাসক্ত, পানে আসক্তি, অর্থাৎ সে বলছে পান যে খায় না, তাম্বুল যেটাকে বলা হয়, সেই পানের কথা নিচ্ছে শ্রোতা, এবং বলছে আমি তো মিষ্টি পান খাই না, আমি তো জর্দা পান খাই। তাহলে বলছে সঙ্গে জর্দা থাকা চাই। তাহলে বুঝতে পারছো যে এখানে আহ বক্তা বলল নেশার কথা, মতের কথা, আর শ্রোতা নিল সেটাকে পানের হিসেবে, মানে তাম্বুল হিসেবে। তো এইগুলো হচ্ছে শ্লেষ বক্রোক্তি। তাহলে আমরা অলংকারে এগুলো জানি যে বক্রোক্তি বলতে এগুলোকে বোঝায়। আর বক্রোক্তিবাদ যেটা এখন আলোচনা করছি, প্রশ্ন আসে সালের কোশ্চেনে যে কবির ভাষা যে উক্তি নয় বক্রোক্তি, কুন্তকাচার্যের এই তত্ত্বটি নিজের ভাষায় আলোচনা করুন। এটা 18তেও আসে, 12তেও আসে, বা 7তেও আসে। করতে হবে 18-র জন্যই, 12তে এগুলো ছোট করা যাবে, 7-এ এগুলো ছোট করা যাবে। তো কুন্তকাচার্য, কুন্তকাচার্য তোমরা গ্রাজুয়েশনে পড়েছো আশা করি, কাব্যতত্ত্ব থাকে গ্রাজুয়েশনে অনার্সে, বাংলা অনার্সে। তো কুন্তকাচার্য হচ্ছেন 10ম শতাব্দীর একজন বিখ্যাত আলংকারিক, এবং বক্রোক্তিবাদের প্রধান প্রবক্তা হচ্ছেন তিনি। তার গ্রন্থের নাম হচ্ছে, তোমরা জানো, বলো তো কি নাম? যারা বক্রোক্তি প্রস্থান। বাবা কত কনফিডেন্স নিয়ে বললে, ভুল বললে তো। প্রস্থান কেন হবে? বক্রোক্তি জীবিতম। হ্যাঁ, বক্রোক্তি জীবিতম। স্যার অলংকার বলছিলাম যে প্রস্থানটা আগের তুমি গুলিয়ে প্রশ্নটা ফেলেছো। কি বললেন একবার বলবেন? হুম, প্রশ্ন না শুনে উত্তর দিয়ে দিলে। না না, আহ, সেইটা না স্যার, ওই যে কি বললেন যে কুন্তকাচার্যের কি একটা ভাষায়, নিজের ভাষায় লেখো। না না, আহ, প্রশ্নটা বলছে তো কবির ভাষা যে উক্তি নয় বক্রোক্তি, কুন্তকাচার্যের এই তত্ত্বটি নিজের ভাষায় আলোচনা করুন। এটা সালের কোশ্চেনে বারবার রিপিট হয় 1 বছর পর পরই। তো তার জন্য এটা করতে হবে। আমি অ্যান্সারটা আলোচনা এখন তোমাদের করছি, পুরো বক্রোক্তিবাদটা আলোচনা করছি। জিজ্ঞাসা করছি এই কারণেই যে তোমাদের এর আগে আমি ক্লাস করিয়েছি, যারা যারা এখানে আমার কাছে গ্রাজুয়েশনে পড়তে, আপাতত এখন 4 জন আছো, 4 জন পড়তে আমার কাছে। তো তোমাদের স্বাভাবিক জিজ্ঞাসা করাটা উচিত কতটুকু মনে আছে না আছে। তো অলংকার প্রস্থান আর বক্রোক্তি প্রস্থান মনে হয় তোমাদের মিক্স হয়ে গেছে। অলংকার প্রস্থান বলে একটা গ্রন্থ আছে। আচ্ছা, বক্রোক্তি জীবিতম, এটা হচ্ছে কুন্তকাচার্যের লেখা গ্রন্থ, যেখানে তিনি আলোচনা করেছেন বক্রোক্তিবাদ প্রসঙ্গে, এবং নিজের মতবাদকে সেখানে তিনি খাড়া করেছেন। তো কুন্তকাচার্যের পূর্বেই অলংকারবাদ প্রসঙ্গ চলে এসেছে, যেখানে অলংকার হিসেবে বক্রোক্তি অলংকার পেয়েছি, কাকু বক্রোক্তি, শ্লেষ বক্রোক্তি,
তো বক্রোক্তির সংজ্ঞা কিভাবে দিচ্ছেন কুন্তকাচার্য? তিনি বলছেন যে আসলে এটার সংজ্ঞাটা দিয়েছেন তিনি দশম কারিকায়, মানে যেটা আমরা অধ্যায় বলি, কারিকা আছে সংস্কৃত গ্রন্থে, দশম কারিকা। সেখানে তিনি বলছেন যে বৈদগ্ধ ভঙ্গি ভণিতি, বৈদগ্ধ ভঙ্গি ভণিতি একসঙ্গে এটা সমাসবদ্ধ একটা মানে শব্দ। তো বৈদগ্ধ মানে বিদগ্ধ পূর্ণ বা বৈদগ্ধ পূর্ণ যেটাকে আমরা বলবো, আর ভঙ্গি ভঙ্গি মানে যেটা কি বলবো মানে চমৎকারিত্ব বা স্টাইল যেটাকে আমরা বলি ভঙ্গি। আর ভণিতি মানে হচ্ছে উক্তি, ভণিতি মানে হচ্ছে উক্তি। তাহলে এই কথাটা দিয়েও সালের কোশ্চেনে প্রশ্ন এসেছে, 7 নাম্বার এসেছে, বৈদগ্ধ ভঙ্গি ভণিতি আলোচনা করুন, রীতিরাত্মা কাব্যস্য আলোচনা করুন। এইভাবে 7 নম্বরে প্রশ্ন আসে বিভিন্ন মতবাদগুলোর এক একটা কথা নিয়ে। তাহলে এটা মনে রাখবে, বৈদগ্ধ ভঙ্গি ভণিতি, এটার অর্থ কি হচ্ছে না, বৈদগ্ধ পূর্ণ ভঙ্গিতে ভণিতি করা অর্থাৎ উক্তি করা। ঠিক আছে? তাহলে বলতে চাইছেন কুন্তকাচার্য যে কোনো একটা কথাকে আমরা যদি সেখানে কথাটাকে আরো চমৎকারিত্ব প্রদর্শন করতে চাই, তাহলে সেখানে বৈদগ্ধ পূর্ণতা থাকতে হবে। তাহলে বৈদগ্ধ বিষয়টা একটা হচ্ছে, আরেকটা হচ্ছে ভঙ্গি, ভণিতি মানে তো উক্তি। তাহলে তিনি এই দুটোর উপর গুরুত্ব দিয়েছেন। বৈদগ্ধ হচ্ছে একটা গুণ বা রচনার কৌশলকে তিনি বলছেন, আর ভঙ্গি বলতে সেটার দ্বারা যে চমৎকারিত্ব প্রদর্শন হচ্ছে, মানে স্টাইলটা নিজস্ব, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে বৈদগ্ধ পূর্ণ ভঙ্গিতে উক্তি করা বা সেই উক্তির মাধ্যমে চমৎকারিত্ব সৃষ্টি যদি হয়, তাহলে সেটা আর সাধারণ বাক্য থাকে না, সেটা কাব্যে পরিণত হয়। আসল বিষয়টা বা মতবাদটা প্রতিষ্ঠা করা হয়েছে কি জন্য? বাক্য কিভাবে কাব্যে পরিণত হয়, মানে কাব্যের আত্মা অনুসন্ধান করতে গিয়ে তো এই মতবাদগুলো সৃষ্টি হয়েছে। তাহলে আসল কথা হচ্ছে যে একটা সাধারণ বাক্য কিভাবে কাব্যে পরিণত হয়। তো এই ক্ষেত্রে কুন্তকাচার্য বলছেন যে বৈদগ্ধ্যপূর্ণ ভঙ্গিতে যদি ভণিতি করা হয় বা উক্তি করা হয়, তাহলে কিন্তু সাধারণ বাক্য কাব্যে পরিণত হতে পারে। তো সেই জন্য বেশ কিছু তিনি উদাহরণ দিয়েছেন। ঠিক আছে? উদাহরণ দিয়েছেন, শ্রেণী নির্ণয় করেছেন। তিনি বক্রোক্তিকে ৬টি ভাগে ভাগ করেছেন। কি কি আছে? বর্ণবিন্যাস বক্রতা, পদ পূর্বার্ধ বক্রতা, বাক্য বক্রতা, প্রত্যাশয় বক্রতা, প্রকরণ 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 বক্রতা, আর হচ্ছে তোমার প্রবন্ধ বক্রতা। এবারে ব্যাপার হচ্ছে এইগুলো মনে হবে যে একসঙ্গে এতগুলো মনে থাকবে, তোমাদের তো নোটটা দিয়ে দেবো, নোটটা থেকে দেখে কিন্তু মনে রাখতে হবে। ছটা টপিক মনে রাখতে হবে: বর্ণবিন্যাস, পদপূর্বার্ধ, বাক্য, প্রত্যাশ্রয়, প্রকরণ আর প্রবন্ধ। হ্যাঁ, এবারে বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আহ, কারো মতের সঙ্গে কারো মতের মিল পাওয়া যায়। তো অলংকার বাদে তো স্বাভাবিক পাচ্ছি আমরা, অলংকার বাদে তো বক্রোক্তি একটা অলংকার হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এখানে অলংকার হিসেবে দেখানো হচ্ছে না, এখানে পুরো একটা মতবাদ হিসেবেই তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন না যে অলংকার কাব্যের আত্মা, ওখানে তো বক্রোক্তি একটা শুধু অলংকার, আরো অনেকগুলো অলংকার আছে, সেগুলোকে টোটালি অলংকার কাব্যের আত্মা যারা বলছেন, তারা শব্দালংকার সমস্তকে বলছেন, অর্থালংকার সমস্তকে বলছেন, টোটাল সব মিলে তারা বলছেন যে অলংকার কাব্যের আত্মা। কিন্তু ওখানের একটা জাস্ট টপিক, সেটাকে বক্রোক্তি, যে শব্দালংকার, তার থেকে কিছুটা ভিন্ন করে প্রদর্শন করছেন কুন্তকাচার্য। আচ্ছা, শব্দালংকার অর্থালংকারের কথা বলছি। শব্দালংকার তো তোমরা বুঝতে পারলে, বা আগেও তোমাদের পড়া ছিল, মনে পড়েছে কিছু। আচ্ছা, অর্থালংকার কোনগুলো বলো তো, দেখি কার মনে আছে। অর্থালংকার কি কি আছে? এগুলো কিন্তু দরকার হবে তোমাদের, পার্ট 2 তে আবার প্রয়োজন হবে। অর্থালংকার, শব্দালংকার, তারপরে চাকরির পরীক্ষা যদি দাও, এসএসসি, প্রাইমারি, সেক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়বে। অর্থালঙ্কার হবে ওই সাদৃশ্যমূলক, বিরোধমূলক এগুলো। ওই হুম, উৎপেক্ষা, উপমা। রাত্রি বাবাটা ওইভাবে বলা যাবে না। সাদৃশ্যমূলক, বিরোধমূলক, গূঢ়ার্থ প্রতীতিমূলক, শৃঙ্খলামূলক শৃঙ্খলামূলক, ন্যায়মূলক। ঠিক আছে? আর এভাবে গূঢ়ার্থ বলতে হবে। প্রতীতিমূলক। হ্যাঁ, এবারে পাঁচটা এগুলোর বিভাগ।
ভাগগুলো আছে। যদি আর সাদৃশ্যমূলক বলি, সাদৃশ্যমূলকের উপমা, রূপক আর উৎপ্রেক্ষা। হুম, আর তারপরে গুঢ়ার্থ প্রতীতিমূলকে হবে তোমার ব্যজস্তুতি। ঠিক আছে, এইভাবে ব্যজস্তুতি। প্রতিটার হ্যাঁ, ভাগ আছে। পড়েছিলাম। ন্যায়মূলকে হবে অর্থান্তরান্যাস। ঠিক আছে, তো এগুলো মানে একবার যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায় না, তো সারা জীবন মনে থাকে আর তোমাকে। বিরোধমূলকে মনে হয় বিরোধাভাস হুম, আর কি পড়েছিলাম, বিভাবনা হবে, বিরোধাভাস আর বিভাবনা। বিভাবনা আর বিরোধাভাস। হ্যাঁ। তো টোটাল অর্থালঙ্কারের সংখ্যা অনেক, কিন্তু শব্দালঙ্কারের তুলনায় অনেক। শব্দালঙ্কারে তো বললাম যে আহ যমক, শ্লেষ, বক্রোক্তি, ধনুক্তি, পুনরুক্ত বদাভাস, এগুলো হচ্ছে তোমার। হ্যাঁ, আর অনুপ্রাসটা বললাম না, অনুপ্রাস। টোটাল 6টা শব্দালঙ্কার। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আহ কুন্তকাচার্য এই বক্রোক্তিবাদের কিছু যখন প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, আর আরেকটা বিষয় কি বললাম যে আহ এখানে দেখো, আহ কথার মধ্যেও তো একটা ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে। একটা কথা বলা হচ্ছে, সোজাভাবে না বলে বাঁকাভাবে উক্তিটা করা হচ্ছে, এটা ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে। তার জন্য ধ্বনিবাদকে এড়ানো কিন্তু যায় না। ধ্বনিবাদেই মানে ব্যঞ্জনা। ধ্বনিবাদ আলোচনা করেছি এর আগে। ধ্বনিবাদের প্রবর্তক কে আছেন আর তার গ্রন্থের নাম কি? এটাকে বলো। যে বলবে সে পরীক্ষাতে 70% মার্কস পাবে। আনন্দবর্ধন। আচার্য। আর ধর্ণালোক হচ্ছে কাব্যায়ন। ধর্ণালোক তার কাব্যগ্রন্থ। আমি খাবো না। এই তো দুজন 70% তুলে নিয়েছে। আসলে এগুলো মনে রাখাটাও একটা ব্যাপার। পরীক্ষার সময় এগুলো তো আমাদের বিশাল কাজে লাগবে। 3টে তো টপিক আছে। গ্র্যাজুয়েশনের সবগুলোই ছিল কাব্যতত্ত্ব। এখানে 3টে আছে: ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ, রসবাদ। রসবাদ মানে ভরতাচার্য। আর গ্রন্থটার নাম কি? ভরতাচার্যের গ্রন্থের নাম কি? নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র। আর ধ্বনিবাদ মানে আনন্দবর্ধন প্রবক্তা, আর তার গ্রন্থের নাম হচ্ছে ধন্যালোক। আর এখানে বক্রোক্তিবাদ মানে কুন্তকাচার্য, আর গ্রন্থের নাম। বক্রোক্তি জীবিত। বক্রোক্তি হ্যাঁ, জীবিতম। তাহলে 3জন আর 3টে গ্রন্থ, বাস এইটুকুটা অন্তত মনে রাখো। ইচ্ছে তাহলে করে তোমার না। ভূমিকাটা লিখতে সুবিধা হবে। এভাবে তথ্য দিতে হবে। তথ্য বলতে কি মনে রাখতে হচ্ছে? কোন শতাব্দীর আলংকারিক, গ্রন্থের নাম কি, আর কোন মতবাদের প্রবক্তা। দেখো, তুমি দু একটা যদি প্রশ্ন নিজেই রেডি করে রাখো না, অ্যান্সারটা লিখতে সুবিধা হয়। কিভাবে না, একজন সাক্ষাৎকার যিনি নেন, যারা রিপোর্টার হয়, সাংবাদিক হয়, তারা স্পটে যাওয়ার আগে, যেখানে ঘটনাস্থল, যেখানে কোনো ঘটনা ঘটছে, যাওয়ার আগেই তারা কিন্তু একটা খসড়া তৈরি করে নেয় যে ওখানে কি জিজ্ঞাসা করব, কি ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে হলো, আহ মানে এলাকায় কি প্রতিক্রিয়া, প্রশাসনের কি এখানে মানে ভূমিকা ছিল। খেয়াল করে দেখো, পরপর সাজিয়ে নেয় তারা যে এগুলোই আমি ওখানে জিজ্ঞাসা করব, ওখানে দেখব। ওখানে 20টা কোয়েশ্চেন রেডি করে গিয়ে অন্তত 10টা ওখানে মিল হবে ওটার সঙ্গে। তো সেরকম তোমরা কোনো নোটস যখন বানাবে, আমি তো নোট তো দিয়ে দিই, এবারে তোমার নিজস্বতা তো থাকবে না। আমার নোটটা কি সবাই হুবহু টুকবে? তো ব্যাপার হচ্ছে, সেটার জন্য তোমাকেও একটা নিজেই কোয়েশ্চেন বানিয়ে নিতে হবে, কিভাবে অ্যান্সারটা রেডি করব। দেখবে কি সুন্দর সহজভাবে অ্যান্সারটা হয়ে গেল। অর্থাৎ তুমি এক নাগাড়ে না লিখে একটু ভাববে অ্যান্সারটাকে নিয়ে। প্রশ্নটা পড়লে তাহলে আমাকে এই যে 3টে টপিক একসঙ্গে দেখো হয়ে যাচ্ছে তোমার। যে যে মতবাদটা আলোচনা করছি, মতবাদটা আসলে কি? আচ্ছা, রসবাদ। রসবাদ আসলে কি? বক্রোক্তিবাদ। বক্রোক্তিবাদ আসলে কি? তোমাদের যেভাবে এখন আমি আলোচনা করলাম, বক্রোক্তি আসলে একটা অলংকার ছিল। এখানে বক্রোক্তি বলতে বৈদগ্ধ্য ভঙ্গি ভণিতি বোঝানো হচ্ছে। আচ্ছা, এই বক্রোক্তিবাদের প্রবক্তাটা কে? প্রধান প্রবক্তা তার কুন্তকাচার্য। আচ্ছা, তার গ্রন্থের নাম কি, যে গ্রন্থে তিনি এটা আলোচনার সংজ্ঞা দিয়েছেন? তাহলে সেই গ্রন্থের নাম হচ্ছে তোমার বক্রোক্তি জীবিতম। আচ্ছা, তিনি কোন শতাব্দীর আলংকারিক? দশম তোমার কোন শতাব্দী বললাম? দশম না? দশম শতক। হ্যাঁ, তাহলে আর কোন কারিকাতে বলছেন? দশম কারিকাতেও বলেছেন, তার অধ্যায় সংখ্যাটাও দশম হচ্ছে। তাহলে এটা মনে রাখা গেল। এর দেখো কতগুলো ম্যাটেরিয়ালস পেলে দেখো তুমি। এবারে তুমি আলোচনা করবে বক্রোক্তি জীবিতম গ্রন্থে বক্রোক্তিবাদ প্রসঙ্গে তিনি কি আলোচনা করেছেন। বৈদগ্ধ্যপূর্ণ ভঙ্গিতে কোনো উক্তি করা। তাহলে তিনি এখানে ভঙ্গির কথা বলছেন আর বৈদগ্ধ্য শব্দটাকে ব্যবহার করছেন। এই দুটো তার কাছে কি হচ্ছে না, এই দুটো আহ মানে বিশেষ জিনিস, যেগুলোকে নিয়ে তিনি আলোচনা
করেছেন। প্রথমটা হচ্ছে কবির রচনা কৌশল, যেটাকে বৈদগ্ধ্য বলা হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে ভঙ্গি, মানে যেটাকে চমৎকারিত্ব বলা হচ্ছে। দুটোর সংমিশ্রণে চলে আসছে বৈদগ্ধ্য, ভঙ্গি, বিনতি বা বক্রোক্তি। তো এক্ষেত্রে তিনি কিন্তু ধ্বনিবাদের প্রসঙ্গ এসেছে, এখানে কিন্তু রসবাদকে উপেক্ষা করে গেছেন। রসের সঙ্গে কিন্তু এখানে কোনো সম্পর্ক নেই বক্রোক্তি বাদের। কার সম্পর্ক আছে? ধ্বনিবাদের আছে, কারণ ধ্বনিতেও ব্যঞ্জনা ছিল, আলোচনা করেছিলাম। আবার কি বললাম, যে বক্রোক্তির তিনি শ্রেণী নির্ধারণ করেছেন, ৬টা শ্রেণী বলেছেন। উদাহরণ দু একটা মনে রাখতে হবে। অলংকারের উদাহরণগুলো দিতে পারি না, কেননা ওটা তো অলংকার চলে গেল। আমাকে দিতে হবে কিসের কথা দিতে হবে না, এখানে বক্রোক্তির কথা দিতে হবে মতবাদ হিসেবে। তো এখানে কিছু উদাহরণ দিতে পারো, যে যেমন বিষ্ণুপ্রসাদ ভট্টাচার্য তার সাহিত্য মীমাংসা গ্রন্থে বলছেন, মুখটি অতিশয় সুন্দর। একটা সহজ সরল কথা, মুখটি অতিশয় সুন্দর। কিন্তু এটার মধ্যে বক্রতা যদি যোগ করা হয়, মানে বৈদগ্ধ্য সঞ্চার করা হয়, তাহলে এর সঙ্গে যোগ করে দেওয়া হলো চাঁদের মতো। মুখটি চাঁদের মতো সুন্দর বা মুখটি চাঁদের মতো অতিশয় সুন্দর, এইভাবে যোগ করে দেওয়া হলো। তাহলে প্রথম বাক্যটি সাধারণ, আর দ্বিতীয় বাক্যটির মধ্যে চমৎকারিত্ব প্রদর্শন করা হলো। এবারে মনে হতে পারে যে এটা তো একটা অলংকারই হয়ে গেল। কি অলংকার বলতো? মুখটি চাঁদের মতো সুন্দর, কি অলংকার হলো? একটু ভাবো। বিরোধাভাস। এই বিরোধাভাস কেন হবে? বিরোধ কোথায় আছে? চাঁদের মতো সুন্দর হতে পারে না মেয়েটার মুখ? এই যে স্যার উপমা। অর্থালঙ্কার। হ্যাঁ, উপমা হবে। উপমা। উপমা তো, উপমা কারণ বলতে কারণ উপমার, চাঁদের মতো বলছে, হ্যাঁ, উপমা ব্যবহার করেছে। এখানে মত, সম, হেন, প্রায় এগুলোকে কি বলা সাদৃশ্য, হয়? এগুলোকে কি বলা হয়? এটা সাদৃশ্যবাচক হচ্ছে শব্দ। সাদৃশ্যবাচক শব্দ। হুম। আর যেটা চাঁদের কথা বলা হচ্ছে, ওটা কি? এটাই হচ্ছে উপমা। উপমা। চাঁদ উপমা হবে? উপমেয়, উপমান, এগুলো বলো। চাঁদটা কি এখানে? উপমান। চাঁদ উপমেয়। এই যে সব গুলিয়ে ফেলেছে। যার সাথে তুলনা করা হচ্ছে যার সেটা কথা উপমা। বলা হয় সে উপমেয়, যার সঙ্গে তুলনা এটা করা হয় উপমান স্যার, সে উপমান, উপমা। চাঁদ উপমান। হ্যাঁ, দীপ্তি ঠিক বলছিল। তাহলে মেয়েটি হচ্ছে কি? মেয়েটির মুখটা হচ্ছে উপমেয়, ঠিক আছে। আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ চাঁদ, চাঁদ হচ্ছে উপমান। উপমান। আর যার দ্বারা তুলনা করা হচ্ছে, মানে যে শব্দটা ব্যবহার করছে, সেটা সাদৃশ্য বাচক ওই শব্দ। মতো। মত, সম, হেন, প্রায়, এগুলো সাদৃশ্যবাচক শব্দ। আরেকটা জিনিস আছে এটা হচ্ছে তার যেটাকে, সাধারণ ধর্ম, এই যে সুন্দর, এটা হচ্ছে গুণ তার। হুম, যেটার বেসিসে বা যেটার মানে জন্য তুলনাটা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। মানে সুন্দর, সৌন্দর্যের জন্য চাঁদের আলো বা চাঁদ জ্যোৎস্না সৃষ্টি করে, সৌন্দর্যময়তা তৈরি হয়। আবার মেয়েটির মুখটাও সেরকম সৌন্দর্য সৃষ্টি করছে হয়তো। সেক্ষেত্রে এভাবে ৪টি অঙ্গ থাকে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে, ৪টি অঙ্গ বা উপমা, ৪টি অঙ্গ থাকে। এগুলো মাঝে মাঝে রিভাইজ করে উপমান, নেবে, কাজে ভুলে লাগবে। গেছি তো। মনে পড়ে গেল তো সব, উপমেয়, না? উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ, তাই তো? হুম, এই তো মনে পড়ে গেছে। দেখো, তোমাদের রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে না ব্রেনে? শিরা উপশিরাগুলোতে এগুলো তো লুকিয়ে আছে না, পড়াগুলো আছে, ভুলে যাওনি কিন্তু। খেয়াল করে দেখো, হয়তো কোনো কারণে দরজাটা বন্ধ হয়ে গেছে, এই যে মনে করলে, দেখো রাস্তাটা সচল হয়ে গেল। এবারে তোমাকে আধ ঘন্টা পরে জিজ্ঞাসা করলেও বলতে পারবে। তো এই লকড যেগুলো থাকে না, সেগুলো মাঝে মাঝে চর্চা করলে খুলে যায়। তো বাংলা যেহেতু পড়ছো, ছন্দ, অলংকার, ব্যাকরণ এগুলো নিয়ে চলতে হবে, ভাষা দিকটা, শৈলীর দিকটাও খেয়াল রাখতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যে তাহলে দেখো এখন উপমার বিষয় চলে আসছে, কিন্তু এটাকে আমরা উপমা অলংকার বলবো না, অলংকারের প্রসঙ্গ এখানে আসছে না। এটাকে আলাদা একটা মতবাদ হিসেবেই মানে ইয়ে আলোচনা করছেন কে না, কুন্তক আচার্য। তো এইভাবে উদাহরণ দিয়ে তোমাকে করতে হবে। নোটে আমি আরো বেশ কিছু উদাহরণ দিয়ে দেবো, জানি না এটা নোটটা তোমাদের দিয়েছি কিনা। যদি দিয়েছি তাহলে একটা উদাহরণ আছে, আর তোমাদের বোঝার জন্য আমি আরো কিছু দু একটা উদাহরণ এর সঙ্গে যুক্ত করে দেবো।
তাহলে বক্রোক্তিবাদ এটা নিয়ে যদি আমি মূল্যায়ন করি যে আহ, এর আগে রসবাদ আলোচনা হয়েছে, ধ্বনিবাদ আলোচনা করা হয়েছে, তাহলে সবার তো এক একটা মতবাদ, ডিবেটে অংশগ্রহণ করা হয়, দেখবে যুক্তি তর্ক মতামত দেওয়া হয়, শেষে একটা সিদ্ধান্তে আসা হয় যে এটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য মত, বা এটাই আহ, মানে প্রথম জায়গাটা পেল। কিন্তু এখানে আমরা দেখব যে রসবাদ, ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ কোনো একটাকে একসেপ্ট করা যায় না, কোনো একটাকে আমরা প্রধান বলতে পারি না যে এটাই কাব্যের আত্মা। কাব্যের আত্মা বলতে আমরা ধ্বনিবাদ, রসবাদ এগুলোকে অস্বীকার করতে পারি না। আবার বক্রোক্তিবাদ এটাকেও একেবারেই যে এটাই মেন এটাও বলতে পারবো না। অর্থাৎ সবগুলো মিলিয়ে কিন্তু একটা সাধারণ বাক্য কাব্যে পরিণত হতে পারে। তার জন্য সবার মতবাদগুলো আলোচনা করতে হবে, কিন্তু কোনো মতবাদকে আমি নিজে বলতে পারি না যে এটাই সর্বেসর্বা, এটাই মেন, আর কোনো নয়। খেয়াল করে দেখো, রসবাদ পড়েছো, এবারে দেখো সব বিষয়গুলো পড়েছো, ডেপথে গেছো, এবারে ওপর থেকে দেখো। তোমরা ইয়ে পড়েছিলে ওই অধিপ্রজ্ঞা, জ্ঞান দিয়ে জ্ঞানকে বিচার করা, তোমাদের ইয়েতে ছিল রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, যারা গ্রাজুয়েশনে পড়েছো, রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, আইসিটি ছিল না, আইসিটি পেপার, আর একটা তোমার হ্যাঁ, ছিল 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 21 ছিল, এসিবিজি 21। হ্যাঁ, তো রিডিং আর রিফ্লেক্টিং অন টেক্সটে ছিল না যে অধিপ্রজ্ঞা, জ্ঞান সম্পর্কেই জ্ঞান, অর্থাৎ একটা জ্ঞানকেই পরিমাপ করার যে বিষয়। তো সেই রকমই এতক্ষণ তো ওগুলো এক একটা বিষয়ের মধ্যে ডুবেছিলে, এবার সবগুলোকে এক একটা ছোট ছোট টপিক ভাবো। রসবাদ একটা ছোট টপিক, বুঝে গেছি গোটাই। ধ্বনিবাদ একটা ছোট টপিক, বুঝে গেছি পুরোটাই। আচ্ছা, বক্রোক্তিবাদ এটাও পুরোটা বুঝে গেছি। বিষয়গুলোকে যখন মাথার নিচে রাখবে তখন কিন্তু মানে সহজ লাগবে, মানে তুমি উপর থেকে দেখবে। তোমার জ্ঞানকে যদি তুমি উপর থেকে বিচার করো তখন দেখবে বিষয়টা জটিলতা সৃষ্টি করছে না। যখন নিচে থেকে দেখবে তখন জটিলতা আসবে। কোনো একটা কঠিন টপিক তুমি উপরে তাকাচ্ছ, টপিকটা তোমার মাথার উপরে আছে তাহলে কঠিন লাগবে, আর টপিকটাকে তোমার মাথার নিচে নামিয়ে উপর থেকে দেখছো তাহলে সহজ লাগবে। অর্থাৎ নিজে যদি ভাবো যে এটা আমাকে পড়তে হবে, পরীক্ষায় লিখতে হবে, তাহলে কঠিন লাগবে। ভাববে যে এইটা আমাকে ব্রিফিং দিতে হবে, এটা পড়ে নিয়ে আমাকে কোথাও বলতে হবে, আমার মতোই কাউকে, আমার থেকে ছোটকে বোঝাতে হবে, তাহলে বিষয়টা আরো দেখবে, জানি না, এটা একটা কনফিডেন্সেরও ব্যাপার আসে, অটোমেটিক তোমার জিনিসটা সহজ লাগবে। তো কঠিন ভাবো না, বিষয়টাকে সহজ ভাবো। তিনটে পড়ে নিলে এবার মূল্যায়ন করতে যখন পারবে তখনই সহজ লাগবে বিষয়টা। অর্থাৎ কি, রসবাদে কি পড়লাম যে রসের অনুভূতি, অর্থাৎ একজন আহ, লেখক কিছু লিখছেন, তার মনে আমরা দেখতে পাচ্ছি যে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, মানে ধাপে ধাপে প্রতিক্রিয়া আসছে, জাগতিক দৃশ্য দেখছে, যাই কিছুই আসুক সেগুলোকে তিনি কলম দিয়ে, কল্পনা শক্তি দিয়ে লিখছেন। আর সেই লেখাটা হয় স্ক্রিপ্টটা সিনেমা হচ্ছে, বা যে কোনো জায়গায় বই হচ্ছে, গল্পের বই, উপন্যাস, সাহিত্য সৃষ্টি করছেন প্রথম কথা। তো সেই সাহিত্যটাকে যখন পাঠ করা হচ্ছে বা নাটক হিসেবে দেখছে দর্শকরা, বা সিনেমাতেই দেখছে দর্শকরা, সেই স্ক্রিপ্টটা, সেই লেখাটা বা সেই সাহিত্যটাকে তারাও সেইভাবে অনুভব করছেন, তাদের মনেও বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব আসছে। ফলত কি হচ্ছে না, সঞ্চার করে দিচ্ছেন লেখক, মানে সাধারণীকরণ করে দিচ্ছেন, সেটা আর নিজস্ব একান্ত থাকছে না, ভাবগুলো সবার মধ্যে মিলিয়ে দিচ্ছেন। এটা একটা হচ্ছে সাধারণ বাক্য কাব্যে পরিণত করার যে বিষয়টা, সেটা রসবাদে আলোচনা হয়েছে। তাহলে রসবাদকে অস্বীকার করা যাচ্ছে না। হ্যাঁ, রস নিষ্পত্তির ব্যাপারটা তো আছে। আমার বিষয়টা পড়ে যদি ভালো লাগে তাহলে আমি মর্যাদা দেবো, হ্যাঁ এটা কাব্য। আর যদি পড়ে না ভালো লাগে তাহলে কিভাবে আমি সেটাকে মর্যাদা দেবো কাব্য। যাই হোক, এটা একটা ব্যাপার। ধ্বনিবাদে হচ্ছে ব্যঞ্জনা সৃষ্টি করা। ধ্বনি বলতে ব্যাকরণের ধ্বনি এখানে নয়, এখানে ধ্বনি বলতে ব্যঞ্জনা সৃষ্টি করা। যেমন হচ্ছে চর্যাপদের পদগুলো পড়ি না, বাইরে এক অর্থ, ভেতরে এক অর্থ, বুঝতে পারছো? চর্যাপদের পদগুলো খেয়াল করে দেখো, সেই পদগুলো কিন্তু দ্ব্যর্থবোধক। তাহলে এখানে ধ্বনি বলতে ব্যঞ্জনা এমন কিছু কথা যেটার একটা বাইরের অর্থ থাকে এবং একটা ভিতরের অর্থ থাকে। তাহলে এমন কি শব্দ লিখে দিলেন যেটা দ্ব্যর্থবোধক। তাহলে এখানেও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে। তাহলে ব্যঞ্জন সৃষ্টি করতে পারছে একটা সাধারণ বাক্য, তখন কাব্যে পরিণত হয়ে যাচ্ছে। যেমন ধরো এই যে বললাম না, আকাশ থেকে পড়লো,
কথাটি শুনে সে যেন আকাশ থেকে পড়লো মানে কি? আকাশ থেকে পড়লো মানে কি সত্যি আকাশ থেকে পড়লো? মানুষটা তো মরে যাবে। না, পড়ে এটার না অর্থ কি? সত্যি। এটার অর্থ হচ্ছে অবাক হয়ে গেল। না? আকাশ থেকে পড়লো। কথাটি শুনে আকাশ থেকে পড়লো। মানে যেটা সে ভাবেনি, ভাবনার অতীত। অবাক হয়ে গেল সে। তাহলে বুঝতে পারলে আমাদের মনে এটা আমরা বুঝে যাই যে আকাশ থেকে পড়া মানে কিন্তু এটা সাধারণ একটা বিষয়। মানুষটা আকাশ থেকে পড়ছে না। আমরা বুঝে যাচ্ছি দীপ্তি বলছেন কি বললেন? আমি ব্যঞ্জনা বা ধ্বনির কথাটা বলছি যে কাকে ব্যঞ্জনা বলছে? তাহলে একটা সাধারণ কথা দেখো যে মানে রোবটিক দিক থেকে বিচার করলে বলবো আকাশ থেকে পড়া মানে মানুষ আকাশ থেকে পড়লো। কিন্তু আমরা জানি যে এখানে ব্যঞ্জনা সৃষ্টি আছে। কেননা আকাশ থেকে পড়া মানে অবাক হওয়া। বুঝতে পারলে? তাহলে এইরকম কিছু শব্দ দ্বারা যখন বাক্য সৃষ্টি হয় তখন সেটাকে আমরা ওই ধ্বনির বিষয়ে নিয়ে আসছি। মানে ধ্বনি কাব্যের আত্মা, ধ্বনির আত্মা কাব্যস্য আনন্দবর্ধন সেটা বলছেন। তাহলে ওটা ধ্বনিবাদের বিষয়। এটাকেও অস্বীকার করা যাচ্ছে না। আবার বক্রোক্তিবাদ যখন এখন যে আলোচনা করলাম এটারও কিন্তু গুরুত্ব রয়েছে। মানে এখানে সোজা কথাকে সোজা ভাবে না বলে বাঁকা ভাবে বলা এটা অলংকারে পড়েছি কিন্তু এখানে দেখতে পেলাম যে বৈদগ্ধ্য ভঙ্গি ভণিতে বৈদগ্ধ্যপূর্ণ ভঙ্গিতে কোনো ভণিতি করা বা উক্তি করা যেটা সাধারণ বাক্য অপেক্ষা মানে অনেকটাই আলাদা আর চমৎকারিত্ব সৃষ্টি হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে বক্রোক্তি বাদ বা বক্রোক্তিবাদের যে মতবাদ। তাহলে এই তিনটেরই কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে। কোন এবারে প্রশ্ন আসে পরীক্ষাতে এরকম একটার সঙ্গে একটা তুলনা চলে আসে কোনটা গ্রহণযোগ্যতা বেশি কোনটা কম। তো তখন তোমাকে কিন্তু ইকুয়ালি রাখতে হবে এগুলো যে সবগুলোরই গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে। এগুলো কোনোটাকেই কিন্তু অস্বীকার করা যায় না। তবুও যদি মনে হয় যে কোনো একটাকেই নির্বাচন করতেই হবে এরকম করতে হয় তখন দুটোর মধ্যে যেটা বেশি গ্রহণযোগ্যতা বলে মনে হবে সেটাকে লিখতে পারো। ঠিক আছে? কিন্তু এগুলোর কোনোটারই অস্বীকার করা যায় না। একটাকে ছেড়ে অন্যটাকেই প্রাধান্য দেওয়া যে ওটাই মেন এগুলো দরকার নেই সেটা হতে পারে না। তার জন্যই ১ম এই আমি আলোচনা করেছিলাম যে যখন তোমাদের এই মতবাদগুলো আলোচনা করছিলাম যে একটা বাড়িতে তুমি কোনো ভালো রান্না করলে নতুন রেসিপি সেখানে কার গুরুত্ব বেশি আছে? যে খেলো, টেস্ট করলো তার, যে রান্না করলো তার, নাকি যে ফ্রেশ সবজি বা ম্যাটেরিয়ালস গুলো এনে দিল তার, নাকি যে সবার প্রোডাক্টের আছে, সবার। ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করলো তার। তাহলে এখানে কারো একটা তো বলতে পারি না। একটা ড্যামেজ হলে পুরোটাই ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? আর গুরুত্ব এখানে সবারই কম বেশি আছে। খুব দারুণ রান্না করলে অথচ যে মানুষটা খাবে সে কোনো গুরুত্বই বোঝে না। সহৃদয় নয়, তার আবেগ অনুভূতি কিছুই নেই। সে ডাল ভাত তরকারি খেয়ে অভ্যস্ত। ওই ডাল ভাত তরকারি ওকে প্রতিদিন চেঞ্জ করলে কিছু মানুষ আছে দেখবে চালের কোয়ালিটিও বোঝে না। তাকে তুমি সাধারণ চাল দাও, একদম দেশি চাল আবার আ ভালো স্ট্যান্ডার্ড চাল দাও বাসমতি রাইস সেটা কোনো বুঝবে না। খাওয়ার সঙ্গে মতলব খায়। চাল কি, ডাল কি এগুলো জানি না আমরা। অথচ যাদের জিভে টেস্ট আছে তারা কিন্তু ধরে নেয় এটা কি রকম টেস্ট, কি রকম চাল, কি রকম ডাল। খেয়াল করে দেখবে এগুলো বাড়িতে যার রান্না-বান্না করছো অনুভব করতে পারবে। তো যাদের জিভে টেস্ট আছে তারাকে সহৃদয় ব্যক্তি বলবো যে হ্যাঁ, সে কিন্তু বলতে পারে, বুঝতে পারে। তার সেন্স কিন্তু আছে। তো বিষয়টা হচ্ছে তাহলে সবারই গুরুত্ব আছে। এখানে রান্না-বান্না, কোয়ালিটি যিনি খাচ্ছেন তারও তাহলে সেরকমই ব্যাপার বাক্য কাব্যে পরিণত হচ্ছে বা কাব্যতত্ত্বের যে বিষয় সেক্ষেত্রে রসবাদ, ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ ৩ টেরই গুরুত্ব রয়েছে। এছাড়া আরো অনেক আছে। যেমন রীতিবাদ আছে, গুণ্য প্রস্থান আছে। ঠিক আছে? ঔচিত্য প্রস্থান আছে। এগুলো সবই আছে। কিন্তু সিলেবাসে তোমাদের ওগুলো নেই। তোমাদের সিলেবাসে কিন্তু ৩ টে আছে। রীতিবাদটা নেক্সট ইয়ার তোমরা পাবে। তখন আলোচনা করব। এখন ওটার তোমার বোঝা নিয়ে লাভ নেই। আচ্ছা, কিছু টপিক যেগুলো তোমাদের কম বেশি সবার জানা আছে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, আ আলোচনা করি আজকে। যেমন হচ্ছে আ ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি হ্যাঁ, আরেকটা বিষয় বলেছিলাম যে এই পেপারে আ অনেক টপিক আছে যেগুলো বেসিক যেগুলো সবার নলেজ থাকে। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শব্দ, বাক্য, বাক্য গঠন এগুলো কম বেশি তো সবাই জানে। পরীক্ষাতে এলে লিখতে পারবে। হ্যাঁ, একটু নোটটা কিভাবে লিখবে সেটা জানতে হবে। বাকি এগুলো কিন্তু কম বেশি সবারই
জানা আছে। যেমন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য আলোচনা করুন বা শ্রেণীবিভাগ আলোচনা করুন। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী, এভাবে দুই ভাবে আলোচনা হয়ে থাকে। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে বলো তো? প্রথমে বলো ধ্বনি কাকে বলে। এগুলো জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ এগুলো ছোটবেলা থেকেই পড়ে আসছি আমরা। যেভাবে জানো সেটাই বলো, আমি বলছি না তোমাকে একদম ভালোভাবে স্ট্যান্ডার্ড করে বলো। ধ্বনি বলতে যেটা বোঝো সেটাই বলো, কারণ ধ্বনি কল্প এর আগে আলোচনা হয়েছে। ধ্বনি কাকে বলা হয়? অর্থপূর্ণ যে আওয়াজ, সেটাই। আমরা যে অর্থপূর্ণ আওয়াজ বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয় সেটাই ধ্বনি। হুম। ধ্বনি বলতে মূলত সাউন্ডকে বোঝানো হয়। বাক্যে যেগুলো ব্যবহৃত হয় ছোট ছোট ধ্বনির রূপগুলো, মানে সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্রতম। কিন্তু হুম। অর্থপূর্ণ নয়। ক্ষুদ্রতম যে অর্থ। অর্থপূর্ণ কিন্তু হবে না, সব থেকে ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? মানে বাকযন্ত্র থেকে উচ্চারিত যে শব্দ, যেগুলো আহ, পদ গঠনে বা বাক্য গঠনে সহায়ক ভূমিকা নিয়ে থাকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই, এভাবে তিনি বলছেন। তো এই ধ্বনিগুলো আহ মূলত দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আবার ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? ধ্বনির লিখিত বর্ণ। রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। তাহলে স্বরধ্বনিকে লিখলে স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনিকে লিখলে ব্যঞ্জন বর্ণ। এগুলোর পার্থক্যগুলো আশা করি জানো। কোনটাকে দেখা যায়, ধ্বনিকে না বর্ণকে? বর্ণ। বর্ণকে কোনটা দেখা যায়। কোনটাকে শোনা যায়, বর্ণকে না ধ্বনিকে? ধ্বনিকে শোনা যায়, ধ্বনিকে শোনা ধ্বনিকে যায়। শোনা যায়। হ্যাঁ, ধ্বনির গুরুত্ব হচ্ছে শ্রুতির কাছে, আর বর্ণের গুরুত্ব হচ্ছে লেখার কাছে। লেখার কাছে, দেখার কাছে, দর্শনের কাছে। দেখার কাছে, হুম, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ব্যাপার হচ্ছে যে এবারে তাহলে স্বরধ্বনি কাকে বলে? আমি একদম শুরু থেকেই আলোচনা করছি, বিষয়টাতে আসবো ব্যঞ্জন ধ্বনিতে। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি অ আ কোনো হ্রস্ব ই সাহায্য ছাড়াই দীর্ঘি নিজে নিজে এগুলো, উচ্চারিত হতে পারে, হ্যাঁ তাকে এগুলো স্বরধ্বনি উদাহরণ। বলা হয়। আর এখানে সংজ্ঞাটা বলতে হবে যেসব ধ্বনি কোনো ধ্বনির ধ্বনির সাহায্য সাহায্য ছাড়াই। ছাড়াই স্বতন্ত্র, হ্যাঁ, উচ্চারিত হতে পারছে, এগুলো স্বরধ্বনি। যেমন অ থেকে একেবারে ও পর্যন্ত না। আচ্ছা, ওর মধ্যেও শ্রেণী আছে, এখন স্বরধ্বনিতে যাচ্ছি না। ওগুলোর মধ্যেও অনেক কিছু বিষয় আছে, যৌগিক মৌলিক অনেক বিষয় আছে, যুক্ত স্বর আছে। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? স্বরবর্ণের সাহায্য ছাড়া যে ধ্বনি উচ্চারিত হতে পারে না। উচ্চারণের সময় আহ জিভ, ঠোঁট, তালুর মধ্যে কোথাও বাধা প্রাপ্ত হয় সেটা ব্যঞ্জন ধ্বনি। হুম, যেসব ধ্বনিগুলো স্বরধ্বনি ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে না। আমরা যদি মানে চেষ্টা করি যে ক, ক কে উচ্চারণ যদি করি কলম, ক এর সঙ্গে অ আসছে, ল এর সঙ্গে অ আসছে, ম এর সঙ্গে কিন্তু অ আসছে না, খেয়াল করে দেখো। কলম বলিনি, কলম, ময়ে হসন্ত, অর্থাৎ ম এখানে শেষে যেটা উচ্চারণ করলাম সেটা ব্যঞ্জন ধ্বনি, উচ্চারিত হলো কিন্তু সম্পূর্ণরূপে উচ্চারিত হলো না। খেয়াল করে দেখো, কলম শব্দে ক সম্পূর্ণরূপে উচ্চারিত হলো, ল সম্পূর্ণরূপে উচ্চারিত হলো, কিন্তু ম সম্পূর্ণরূপে উচ্চারিত হলো না। এখানে মটা আমরা বলবো যে হ্যাঁ ব্যঞ্জন ধ্বনি আছে, কিন্তু এ সম্পূর্ণরূপে উচ্চারিত হলো না। আর ম উচ্চারণ যেটুকু হলো সেটার মধ্যেও অ আছে একটা, সামনে আছে তার। কারণ লয়ের পরে যে অ উচ্চারণ হচ্ছে সেই সাপোর্টটা যদি সে না পেত, তাহলে সেই মটুকুটাও উচ্চারণ হতো না। কলম, অম আসছে দেখো, কলম, লয়ের পরে অ আসছে, তারপর ম আসছে, শুধু ম উচ্চারণ করতে আমরা পারবো না স্বরধ্বনির সাহায্য ছাড়া, এবং সম্পূর্ণরূপে উচ্চারিত হবে না। তাহলে যেগুলো ব্যঞ্জন ধ্বনি লেখা হয় বর্ণরূপে, সেগুলো দেখবে হসন্ত দিয়ে দিয়ে লেখা হয়। ছোটবেলায় হয়তো উচ্চারণের জন্য ক খ গ ঘ এরকম লেখা আছে, আমরা উচ্চারণও করেছি, কিন্তু আসল রূপটা হচ্ছে হসন্ত দেওয়া। ব্যঞ্জন ধ্বনির
আসল রূপ হচ্ছে হসন্ত দেওয়া, কেননা ওগুলোকে আমরা উচ্চারণ করতে পারবো না স্বরধ্বনির সাহায্য ছাড়া। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির এবারে উচ্চারণ বৈশিষ্ট্য যদি বলি বা তার শ্রেণী বলি কিভাবে উচ্চারিত হচ্ছে, তাহলে দুই ভাবে হচ্ছে। একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী উচ্চারণের, আর একটা হচ্ছে স্থান অনুযায়ী। উচ্চারণ স্থান বলতে আমরা বাকযন্ত্রের কথায় চলে আসছি, কোন স্থানে কিভাবে উচ্চারিত হয়। তাহলে এগুলো তোমরা জানো কিছু কিছু। কণ্ঠধ্বনি কাকে বলে বলো তো? কণ্ঠধ্বনি কাকে বলবো? যে ধ্বনি কণ্ঠ থেকে উচ্চারিত হয়। কণ্ঠ থেকে তো সবই উচ্চারণ হয় তো। খেয়াল করে দেখো, যে ধ্বনিগুলো কণ্ঠ। আমরা এক্কেবারে পশ্চাৎ জিহার কথা ভাবো, পশ্চাৎ জিহা, আর নরম তালুর অংশটা ভাবো, একদম সেই তালুর শেষ অংশটা, কণ্ঠর পরেই যেটা মানে স্যার ক খ গ ঘ। হ্যাঁ, খেয়াল করে দেখো এখানে সামনের বাকযন্ত্রের জিহা দাঁত এগুলোর কোনো কাজ নেই। জিহার শেষ প্রান্ত আরেকবারই নরম তালুর শেষ প্রান্ত, ওইখানে যেগুলো টাচ হয়ে উচ্চারণ হচ্ছে। অর্থাৎ যেসব ধ্বনিগুলো বা ব্যঞ্জন ধ্বনিগুলো জিহার পেছনের অংশ কণ্ঠনালীর উপরের দিকটাকে স্পর্শ করবে, নরম তালুর ওই জায়গাটা ক, খ, গ, ঘ, খেয়াল করে দেখো এইগুলো কিন্তু ওখান থেকে উচ্চারণ হচ্ছে, মানে প্রথম বর্গটা ওখান থেকে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, তালব্য ধ্বনি কোনগুলো বলবো উদাহরণ সহ? তালব্য। তালব্য স, মধ্যাহ্ন স, দন্ত্য দন্তের স আর হ। এই রে, তালিবের স, তোমরা পেটকাটা মূর্ধন্যের স, দন্তের স আর হ হচ্ছে তালব্য ধ্বনি। আর কিছু নেই? চ চ ছ বর্গীয় চ ছ ইয়। স যেগুলো বলছো না, ওগুলো শীষ ধ্বনি বলা হয়। ঠিক আছে, ওগুলো শীষ ধ্বনি, তালব্য নয় ওগুলো। দীপ্তি যেগুলো বললো সেগুলো হবে, এগুলোকে ঘৃষ্টধ্বনিও বলা হয়। চ, ছ, জ, ঝ। ঠিক আছে, চ, ছ, জ, ঝ। দেখো জিহার মধ্যভাগটাতে কাজ আছে, এটা চ, ছ, জ, ঝ, জিহার মধ্যভাগের কাজ আছে। জিভ তালুর যে শক্ত অংশটা সেটাকে স্পর্শ করবে। তারপর তাহলে হচ্ছে, ট ঠ হবে। ট ঠ না ট ঠ ট কেন হবে, আমি আসছি আলোচনাতে। মূর্ধন্য। ওগুলো মূর্ধন্য ধ্বনি হবে, মূর্ধা, সরি, হ্যাঁ হ্যাঁ, মূর্ধন্য মূর্ধা। মূর্ধন্য মূর্ধন্য। ঠিক আছে, তালু আলাদা, মূর্ধা আলাদা। দেখো তালু মানে উপরের অংশটাকে ভাগ করবে কিভাবে, উপরের অংশটা একদম শেষে হচ্ছে নরম তালু, তারপরে শক্ত তালু, তারপরে মূর্ধা, তারপরে হচ্ছে তোমার দন্তমূল, মানে দাঁতগুলো শেষ হওয়ার পরে যে উঁচু জায়গাটা দন্তমূল, তারপরে দন্ততে আসছে না, এইভাবে শেষ দিক থেকে সামনের দিকে। তাহলে পরপর সাজিয়ে নাও একদম, কণ্ঠ নালী উপর থেকে যেটা টাচ হচ্ছে নরম তালুর ওখানে, তাহলে ক খ গ ঘ, ওগুলোকে কণ্ঠ ধ্বনি বলবো। তারপরে চলে আসছে তোমার তালুতে, তালব্য চ ছ হ্যাঁ বর্গীয় চ তালব্য, ও। হ্যাঁ স্যার এখানে তারপরে আসছে তালব্য তোমার। হবে কি? স্যার তালব্য ধ্বনি তাল আসলে ব্যাপার হচ্ছে কি না, আহ দেখো তাল জিহা স্পর্শ এখানে যে জায়গাটা সেটার দিকটা খেয়াল করতে হবে। তালব্য স, কথাটা তালব্য স নয়, কথাটা হচ্ছে স, স। এটা হচ্ছে স। কিন্তু যেহেতু তালুর ওই জায়গা থেকে ফার্স্ট টাচ করে জিহাটা আসবে, তার জন্য স। স এর উচ্চারণ তিন রকম হয়, তালব্য স, দন্ত স, আর মূর্ধন্য স। মানে হচ্ছে তিনটা জায়গাতে জিহা টাচ করে যে স গুলো উচ্চারণ করব, এটা নির্দেশ করার জন্যই ওখানে কথাগুলো বলা হয়, সবগুলোই স। ঠিক আছে, একটা দাঁতে জিহাটা টাচ করে স বলো, একটা তালুতে জিহাটা টাচ করে স বলো, আরেকটা মূর্ধাতে জিহাটা টাচ করে স বলো। এবারে আসল রূপগুলো পাবে। আমরা বলি এরকম, আমরা সব শকেই মিলিয়ে দিই। সংস্কৃতে এরকম ছিল, বাংলাতে আমরা এগুলোকে অতটা মানি না, আমরা সবকেই স বলি। কিন্তু খেয়াল করে দেখো বাংলাদেশের স উচ্চারণ অন্যভাবে করে তারা। আমরা সে বলছি, আবার ওরা তাকে বললো হয়েছে, হয়েছে, এই ছটা দেখো আলাদা রকম ওদের। তাহলে এখানে এর গুরুত্ব আছে। আমরা হয়তো একটা তালব্য স বলছি, ওরা হয়তো দন্ত স বলছে। তাহলে এর যে উচ্চারণটা সেটার জন্য তার আগে কথাটা বলে দেওয়া হয় যে এটা দন্ত স, মানে দন্ত
মূলের কাছে টাচ হবে জিহাটা, এটা তালব্য স মানে তালুর কাছে টাচ হবে, এটা মূর্ধন্য স মানে মূর্ধার কাছে টাচ হবে। আসলে তিনটেই স, এগুলোকে শেষ ধ্বনি বলা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেরকম আমরা হ্রস্ব ই দীর্ঘ ই বলি, আসলে কি ওগুলো হ্রস্ব ই দীর্ঘ ই? ওগুলো ই, ওগুলো হচ্ছে ই, একটা বড় ই একটা ছোট ই। বড় ই মানে ই, এটা হচ্ছে দীর্ঘ ই। ছোট ই মানে ই, এটা হচ্ছে হ্রস্ব ই। বুঝতে পারলে? তাহলে আমরা হ্রস্ব ই দীর্ঘ ই পুরো কথাটা বলি, ভাবি যে ওটারই নাম হ্রস্ব, ওটার নাম হ্রস্ব ই না, ওটার নাম হচ্ছে ই। এবার ওটা বড় না ছোট সেটা নির্ধারণ করার জন্য আমরা বলি হ্রস্ব ই দীর্ঘ ই। হ্রস্ব উ দীর- হ্রস্ব উটা কি রকম হবে? না তোমার ছোট হবে উ, আর দীর্ঘ উটা উ, লম্বা হবে একটু। বুঝতে পারলে? তাহলে এটা বোঝানোর জন্য আগে এই কথাগুলোকে ব্যবহার করা হয়। তো এগুলো একটু খেয়াল রাখবে, ব্যাকরণে গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এরপরে মূর্ধন্য ধ্বনিতে চলে আসবে। জিহার ডগাটা উল্টো করে মূর্ধাকে টাচ করবে। খেয়াল করে দেখো, ট ঠ তুমি উচ্চারণ করো, জিহাটাকে সোজা রাখো, হবে না। জিহাটাকে সোজা ঠ রেখে, ড ঢ ড ঢ হ্যাঁ জিহাটা সোজা রেখে উচ্চারণ করতে পারবে না, ট ঠ, ত থ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে জিহাটা আমাদের কতটা ফ্লেক্সিবল, যে ট ঠ উচ্চারণ করার সময় দেখো একেবারে আহ, ঘুরছে জিহাটা, আর ডগাটা টাচ হচ্ছে মূর্ধাতে। ট ঠ ড ঢ, ঠিক আছে? আর এর সঙ্গে যে নটা থাকে তার জন্যই বলে মূর্ধন্য। দুটো ন আছে, একটা দন্ত ন, একটা মূর্ধন্য ন। তো ন যখন উচ্চারণ করবো তখন জিহাটা উল্টা থাকবে, মূর্ধন্য এর সময় উল্টো থাকবে জিহাটা। আর দন্ত নয়ের সময় জিহাটা সোজা থাকবে। খেয়াল করে দেখো, এখানে নয়েরও ভাগ আছে। বান, বানে মূর্ধন্য থাকে, আর একটা তোমার দন্তন্য থাকে। একটা বান মানে হচ্ছে তীর, আর একটা বান মানে হচ্ছে বন্যা। তাহলে খেয়াল করে দেখো, সংস্কৃতে এগুলোর বিভেদ আছে, আমরা বাংলাতে এগুলোকে একই রকম উচ্চারণ করি। তাহলে বান যখন বলবো তীর হিসেবে, তখন জিহাটাকে উল্টা করে দন্তন্যটা উচ্চারণ করে মূর্ধন্যটা উচ্চারণ করতে হবে। আর যখন বান বলতে আমি যখন বন্যা বোঝাবো তখন জিহাটা সোজা থাকবে। বুঝতে পারছো? এগুলো এরকমই, মূর্ধন্য ধ্বনিতে যে নটা থাকে সেই নটা উচ্চারণ করার সময় আমাকে জিহাটা উল্টো করে ট ঠ যেভাবে উচ্চারণ করছি সেভাবেই নটাকেও উচ্চারণ করতে হবে। তাহলে এইগুলো পাঁচটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, ট ঠ ড ঢ ন। আচ্ছা, এরপরে আসছে দন্তধ্বনি। দন্তধ্বনি কি কি হবে? দন্তান্ন হবে। ত থ ত থ দন্তের ন। হুম, ত থ দ ধ ন। এখানেও ন একটা আছে, সেই নটা কি ন হবে? সেই নটা হবে দন্ত দন্তান্ন। ন। যেহেতু দন্তন্য। ত থ দ ধ ন, এই নটা উচ্চারণ করো, দেখো বুঝতে পারবে যে আসলে ওই ন, মূর্ধন্য ন ওখানে কি উচ্চারণ, আর দন্ত ন এটা কি উচ্চারণ। আমরা জিহাটাকে খেয়ালই করি না কোন ন উচ্চারণ করার সময় কিভাবে ব্যবহার করছি। ঠিক আছে, এগুলো গেল দন্তধ্বনি। আচ্ছা, এরপর হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি কোনগুলো হবে তাহলে? প ফ ব ভ ম। হুম, মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় দুটি ঠোঁট পরস্পর মানে টাচ হবে, মানে স্পর্শ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি, প ফ ব ভ ম। ঠোঁটে সাউন্ডটাকে আমরা মানে বাতাসটা যেটা আসছে সেই বাতাস এবং সেই স্বরটা যেটা আসছে সেই স্বরটাকে আমরা যদি বাধা না দিই তাহলে প ফ উচ্চারণ হবে না, কারণ ঠোঁটের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারে উচ্চারণ রীতি অনুযায়ী বা প্রকৃতি অনুযায়ী আমরা ব্যঞ্জনধ্বনিকে ভাগ করতে পারি, যেখানে হয় অঘোষ, সঘোষ, নাসিক্য, অন্তঃস্থ, তালব্য, তাড়িত, কম্পিত, পার্শ্বিক, আনুনাসিক। এগুলো মনে আছে আশা করি, না? এগুলো হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী, মানে কি ধরনের উচ্চারণ হচ্ছে প্রকৃতি বা রীতি অনুযায়ী। আরেকটা হচ্ছে যেটা এখন আলোচনা করলাম, ওগুলো উচ্চারণ স্থান অনুযায়ী। ঠিক আছে, স্থান মানে বাকযন্ত্রের কোথায় কোথায় স্পর্শ হচ্ছে সেই অনুযায়ী আমরা শ্রেণীগুলো বা বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। তো এখানে এবারে প্রকৃতি অনুযায়ী যদি আমরা বলি, তাহলে যদি বলা হয় অঘোষ, অঘোষ মানে কি? অঘোষ মানে যেখানে ঘষা খায় না উচ্চারণ করতে গেলে, সেটাই হুম, কি? আর স্বরতন্ত্রীতে কম্পন হয় না। স্বরতন্ত্রী আলোচনা করেছিলাম, মনে আছে?
স্বরতন্ত্রী বাকযন্ত্রের প্রত্যঙ্গগুলো যখন আলোচনা করছিলাম, স্বরতন্ত্রী কম্পিত হয় না ধ্বনিগুলো উচ্চারণের সময়। মানে প্রতিটা বর্গে আমরা পাই, প্রথম যে 5টা বর্গ আছে তাতে প্রথম আর দ্বিতীয় যে ধ্বনিগুলো রয়েছে। আচ্ছা, ঘোষ ধ্বনি কোনগুলোকে বলবো? এর অপোজিট গুলো, যেগুলোর সময় স্বরতন্ত্রীতে কম্পন সৃষ্টি স্বরতন্ত্রী হয়। কম্পিত হয়। হ্যাঁ, আর এর মধ্যে আবার দুটো শ্রেণী আছে ঘোষের মধ্যে, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। তোমরা অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন এগুলো পড়েছো। অল্প প্রাণ মানে হ্যাঁ, মানে যে উচ্চারণে কম শ্বাস লাগে, কম সময় হুম লাগে। হ্যাঁ, যেখানে বাতাস ওই তীব্রতাটা কম তোমার কম থাকে, কম। বাতাস জোরে বের হয় না, নিঃশ্বাসের চাপ কম থাকে, সেগুলো হচ্ছে তোমার প্রথম আর তৃতীয় প্রতিটা বর্গের। ক আর গ, গ চ আর বর্গীয় চ, বর্গের জ ঠিক আছে, ট আর ড, ড, ড ড, ঠিক আছে, ত আর দ, দ, ঠিক আছে। আর এর উল্টোগুলো যেগুলো বাকিগুলো থাকছে, বাকি যে দ্বিতীয় আর চতুর্থ, সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ। অল্প প্রাণ খ, থেকে মহাপ্রাণে গ, কনভার্ট করলে মহাপ্রাণী ভবন, আর মহাপ্রাণ থেকে অল্প প্রাণে কনভার্ট করলে, রূপান্তর করলে সেটা অল্প প্রাণী ভবন। তাহলে আহ কিরকম হয় না, আমি মহাপ্রাণী ভবন কোথায় পাবো? না, ঝাড়খণ্ডী উপভাষাতে আছে মহাপ্রাণী ভবন, অল্প প্রাণকে মহাপ্রাণ করে উচ্চারণ করে। দয় হস্যু র দূর, দয়ের মহাপ্রাণটা কি হবে, তার পরবর্তীটা হবে কি হবে? ধুর। দয়ের জায়গায় ধ, দ হচ্ছে অল্প প্রাণ আর ধ হচ্ছে মহাপ্রাণ। তাহলে দূরটাকে ঝাড়খণ্ডী উপভাষাতে কি বলে? ধুর, অনেক ধুর। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল মহাপ্রাণী ভবন। আবার রাঢ়ী উপভাষাতে হয় কি উল্টোটা, অল্প প্রাণী ভবন হয়। কথাটা আছে মাছ, ময়াকার ছ, উচ্চারণ কি করা হয়? বর্গের যা করা হয় মাছ মাছ। মাছ মাছ বর্গী বর্গীয় জ কোথায় চ করা হবে হয়? চ। মাছটা না করে মাঠ না, আপনি তোমরা বলছেন কি কি? মাছ বলো নাকি মাছকে? যা নতুন উপভাষা বানাচ্ছ মনে হচ্ছে। মাছটাকে মাছ বলে। বাঘ, বয়াকার ঘ, সেটাকে গ করে গ দিই আমরা, বলে গ, বাঘ বাঘ। বলি, ঠিক আছে। বাঘ, হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতে পারছো, ছটাকে চ, ঘটাকে গ। তাহলে এখানে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ গুলোকে অল্প প্রাণ করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে অল্প প্রাণী ভবন। রাঢ়ী উপভাষাতে হয় অল্প প্রাণী ভবন, আর ঝাড়খণ্ডী উপভাষাতে হয় মহাপ্রাণী ভবন। এগুলো জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি বলছি। আহ আরো অনেক উদাহরণ আছে যেগুলো কি হয় না, বিষয়টা সহজ লাগে। তো যাই হোক, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি বুঝতে পারলে কোনগুলো? নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি যেগুলো নাসাল বা নাক, মানে বাতাসটা নাক দিয়ে বার হবে। আচ্ছা, নাসিক্য ধ্বনি য় য় বা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাদের, ক্লাসে আলোচনা হয়েছিল, নাসিক্য ধ্বনি বা আনুনাসিক যেগুলো রয়েছে সেগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের কোন প্রত্যঙ্গটার বেশি প্রয়োজন হয় বলো তো? নাকে বাতাস। হ্যাঁ, ওটা দ্বিতীয়। প্রথম শ্বাসের শ্বাসের ফুসফুস। শ্বাসের, না না, মানে নাসিক্য শুধু বলছে, ওটা তো ফুসফুস তো সবার ক্ষেত্রে। আর কি ভালো করে বলুন স্যার, নাসিক্য, প্রশ্নটা ভালো করে বলুন। নাসিক্য ব্যঞ্জনগুলো বা আনুনাসিক গুলোকে উচ্চারণে জন্য সহায়ক ভূমিকা নেয় বাকযন্ত্রের কোন প্রত্যঙ্গটা? ওই যে ফুসফুস তো সবগুলোর ক্ষেত্রেই তো দরকার হয়। মুখগহ্বর। মুখগহ্বরে তো ক খ বলার সময় তো দরকার হয়। তা নাক, আনুনাসিক, নাক কি হবে? নাক দ্বিতীয় বললাম, প্রথম আরেকটা আছে। তোমরা প্রথম ক্লাসটা হচ্ছে যারা স্যার আলজিভ, হ্যাঁ আলজিভ হ্যাঁ জানি না। ওই জীব। ঠিক বললাম নাকি? মানে পাথরটা ছুঁড়ে দিলেও তারপরে বলছে কি জানি লাগবে কিনা, ঠিক বললাম কি? আলজিভ মনে হলো, আপনি বলছেন যে বলে নিল থাকতে আবার হবে বলছে না। কি জানি কি জানি। ক্লাসটা করেছিলাম একটু একটু মনে আছে, ওই জন্য না, বলছি যে আলজিভটা কি হয়? আলজিভটা কি আলজিভই কেউ হবে, চেপে ধরে? না, চেপে ওটা ধরে। আলজিভটার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে হয় না যে আলজিভটা শুধু ঝুলে আছে, ওর কোনো কাজ নেই। আনুনাসিক খেয়াল করে দেখো ও কোথায় আছে, ও শ্বাসনালীর পরেই তো আছে না।
আমাদের স্যার শ্বাসনালী যেটা বলছি উমো তো বলছি কোনো তো ফিল করতে পারছি না যে আলজিবের কিছু হচ্ছে। আলজিভটা তোমার যে আছে ওটা ফিল করতে পারছো? ওটাই তো ফিল করতে পারি না আলজিভটা আমরা। কেটে দিলে বুঝতে পারবো তনুশ্রী, আলজিভ কেটে দিলে বুঝতে আলজিভটার পারবি। যে ফিলিংসটা ওটাই আমাদের নেই, তো তাহলে কিভাবে বুঝবো? না, আলজিভের ফিলিংসটা, অনেক প্রত্যঙ্গের আমাদের ফিলিংস গুলো নেই। স্বাভাবিক হার্টটা যে বিট করছে সেটারই ফিলিংস হয় না। কখন ফিলিংসটা হয় জানো? যখন প্রচুর বিপি হাই হয়ে যায়, ছুটি, তখন ধড়াস ধড়াস করে বুকটা। ঠিক আছে, কারণ ওটা সাউন্ড তো পাই না আমরা। আর সেরকম অনেক কিছু আছে যেগুলোর উপস্থিতি অতটা বোঝা যায় না। তো আলজিভটার উপস্থিতি সেই রকম বোঝা যায় না। অধিজিয়া আছে, ইপিগ্লটিসের কথা বলছিলাম। ভাবো, ইপিগ্লটিস আছে, আমার গলাতে কাজ করছে, এপাশ আর ওপাশ হচ্ছে, যে মাংসপিণ্ডটা শ্বাসনালীকে বন্ধ করছে, খাদ্যনালীকে বন্ধ। বুঝতে পারো? পারা যায় না। নিজেরই শরীরের প্রত্যঙ্গ, অথচ বুঝতে পারি না। দেখো, ও কিন্তু নড়ছে, আমাদের গলার ভিতরেই নড়ছে, কিন্তু বুঝতে পারি না। নড়লেই যেন অস্বস্তি লাগতো, বুঝতে পারি না যেন এটাই ভালো আছে মনে হচ্ছে না। আলজিভের ফিলিংসটা যদি আসতো তাহলে কিন্তু অসুবিধা হতো। তো যাই হোক, তাহলে আলজিভের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে নাসিক্যধ্বনি বা অনুনাসিকগুলো উচ্চারণ করার সময়। উচ্চারণের সময় বাতাসটা নাক দিয়ে বের করতে হয়। উঁ, ইঁ, মূর্ধন্য, দন্তন্য আর ম, এগুলো উচ্চারণ করার সময় গুরুত্ব রয়েছে এগুলোর। আর এগুলোই হচ্ছে নাসিক্য ধ্বনি। আচ্ছা, নাসিক্য। বা নাসিক্য ব্যঞ্জন। শীষ ধ্বনি বললাম একটু আগে। শীষ ধ্বনি কোনগুলো বলো তো? ওই যে বলছিলেন তালিবের স, পেট কাটা মদিনের স, দন্তের স, হ, না হ হবে না। হুম, পেট কাটা স্বধ্বনি, মধ্যস্ব বলো না, মূর্ধন্যস্বই বলবে। মূর্ধন্যস্ব। হ্যাঁ, পেট কাটা আমরা ছোটবেলায় পড়তাম, পেট কাটা মধ্যস্ব, ভালো লাগে বলতে, আমাদের কিন্তু শেখানো হয়েছে বলো যেটা না। পেট কাটা মধ্যাহ্নস্য। না না, ওটা বলো না, ওটা লিখিত নেই পেট কাটা। না না, এগুলো মূর্ধন্যস্ব। পড়ছি তখন, হুম, ওই জন্য। পেট কাটা ব আছে, কোনটা বলো তো? পেট কাটা ব পেট কাটাবো। অসমীয়া ভাষাতে আছে, পেট কাটা ব। এই তালব ভয়ের আগে। অসমীয়া ভাষাতে পেট কাটা ব, ওরা রয়াতে মানে ওই শূন্যটা দেয় না, বয়ের নিচে একটা শূন্য দিয়ে দিত, দিয়ে র হয়ে যায়। কিন্তু ওরা ওভাবে লেখে না, ওরা র লিখে ব লিখে পেটটা কেটে দেয়, যেটা বলছে না পেট কাটা। দেখবে অসমীয়া ভাষাতে রটা অন্যরকম, ব লেখে আর পেটটা কেটে দেয়। তো যাই হোক, এর পেট কাটা আমাদেরও একটা আছে। তো তাহলে তালব্যস্য, দন্তস্ব আর মূর্ধন্যস্ব। তো আর তার সঙ্গে তোমার আহ হ্যাঁ, এই তিনটাকে আমরা কি বলবো? শীষ ধ্বনি বলবো। ঠিক আছে? শীষ ধ্বনি মানে বাতাস যখন উচ্চারণ করব এগুলোকে, তখন বাতাস সংকীর্ণ পথ দিয়ে ঘষা লেগে বার হয়। আর শীষ দেওয়ার মতো একটা শব্দ হয়। খেয়াল করে দেখবে কখন এটা বোঝা যাবে। বেশি করে বোঝা যায় তুমি যদি কোনো কবিতা আবৃত্তি করো, তুমি যদি গান করো, তখন আহ, এটা মানে সেই ট্রেভিলের কাজ করবে, সাউন্ডে ব্যাস ট্রেভিল দেওয়া হয়, তো তখন কানে প্রচুর লাগে। এই শ গুলো যত থাকবে না, তত কানে লাগে। ওই জন্যে ওই শীষ ধ্বনিটাকে একটু কম করে দিতে হয়, এগুলোকে ট্রেভিল গুলোকে কমিয়ে দিতে হয়। দেখবেন যে কোনো গানে স উচ্চারণ করলে প্রচুর কানে লাগে শটা। এইগুলো শীষ দেওয়ার মতো একটা সাউন্ড ক্রিয়েট করছে বা শব্দ তৈরি করছে। তাহলে এগুলো হচ্ছে শীষ ধ্বনি। আচ্ছা, পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয়? পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় বলতে পারবে? ওই যে চ ছ, নাকি ভুল বলছি, আমি বুঝতেই পারছি। অনিতার প্রতিটা অ্যান্সারই এরকমই। স্যার আমি নিজেই কনফিউজ। গীতাঞ্জলি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর? কি জানি আমি কি জানি জানি না। কি জানি, বলে নিচ্ছে অ্যান্সারটাকে, তারপর আবার নিজেই ডাউট করছে। একদম বলবে, একদম কনফিডেন্টলি বলবে, যাহা স্যার বলিব। তাহলে কি ঠিক? স্যার বলুন না। না, অ্যান্সারটা ঠিক হয়নি। অ্যান্সারটা হবে তোমার পার্শ্বিক ধ্বনি বলতে, দেখো তোমরা নিজের অ্যান্সার দিতে পারবে। যে ধ্বনিটা উচ্চারণের ল হবে। সময় কি হবে? ল। হুম, জানি হ্যাঁ, না। যে ধ্বনিটা উচ্চারণের সময় জিহার দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। খেয়াল করে দেখো, ল উচ্চারণ করার সময় ল, জিহাটা, হ্যাঁ ল। ডগাটা টাচ হচ্ছে উঁচু জায়গাটা দন্তমূলের ওখানে, আবার দু সাইড দিয়ে বাতাস যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে পার্শ্বিক, এটাকে বলে পার্শ্বিক ধ্বনি। একটাই আছে ল। তাড়িত ব্যঞ্জন বা তাড়নজাত ধ্বনি কাকে বলা হয়? জিহ্বার ওই যে ডগাটা
মূর্ধাতে টাচ দেবে এবং তার সঙ্গে তাড়ন সৃষ্টি হবে। মানে বুঝতেই পারছো যে এগুলো কোনগুলোকে বলছি আমি। ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলো আবার উচ্চারণ করতে অসুবিধা। এই পড়াগুলো পড়লে একটা কি ভালো জানো, বাকযন্ত্রের একটা মাসাজ হয়ে যায়, বাইরের যেগুলো প্রত্যঙ্গগুলো রয়েছে না। স্যার এই তাড়িত ধ্বনিটা আরেকবার বলবেন কিভাবে হচ্ছে? জিহার ডগাটা উল্টে মূর্ধাতে টাচ হয়ে এই ইয়েগুলো উচ্চারিত হয়, ডয় শূন্য র। আর উচ্চারণ করার সময় জিহাটা একটা টোকা দেবে ওই মূর্ধাকে। আমরা তো ট, ঠ, ড, ঢ এগুলো তো উচ্চারণ করছি ওই জায়গা থেকে, কিন্তু এখানে তাড়ন জাতুতে যেন একটা টোকা দিচ্ছে, ডয় শূন্য র। যে র ড উচ্চারণ করছি, ঢ এটা উচ্চারণ করার সময় দেখো তোমাকে একটু কষ্ট করতে হচ্ছে, ড সজাগ থেকে উচ্চারণ করতে হচ্ছে। আর এখানেই যত সমস্যা হয় আমাদের বাঙালিদের। বলে কে অত কষ্ট করে র উচ্চারণ করবে, ডয় শূন্য র, র বলে দিই। খেয়াল করে দেখবে অনেকে আছে, এটা আমার শুনতে তো মানে খুবই বাজে লাগে যারা ডয় শূন্য র কে র বলে। ঝড়কে ঝড় বলবে, বাড়িকে বাড়ি বলবে, শাড়িকে শাড়ি বলবে। খেয়াল করে দেখবে আছে এক দল মানুষ, শিক্ষিত মানুষই বেশি করে এগুলো আমি দেখেছি। তো অক্ষর জ্ঞানহীন মানুষের ক্ষেত্রে তারা পরিষ্কার, তারা তো আবার ডয় শূন্য র গুলোকে বেশি করে জোরে জোরে উচ্চারণ করে। যদি জায়গাটার নাম কাঁদরা হয় তাহলে কাঁদড়া বলবে তারা, যদি উখড়া নাম হয় তাহলে উখড়া বলবে। তো যারা অক্ষর জ্ঞানহীন আছে তারা আবার ডয়সুন নড়টাকে ভালোভাবে উচ্চারণ করে আমি দেখেছি। তো কিন্তু যারা শিক্ষিত মানুষ তাদের মধ্যে এই প্রবণতাটা আছে, ডয়সুন নড় গুলোকে র উচ্চারণ করবে। আবার র গুলোকে ডয়সুন নড় উচ্চারণ করে দিয়েছে তারা, আবার এটা আবার কি জন্য করে আমি বুঝি না। ডয়সুন নড়কে র বলে, দেখেছো অনেকে আছে, আবার র কে ডয়সুন নড় বলে। মানে ওগুলো এত মানে ইয়ে লাগে, বিশেষ করে আমি এগুলো ফেসবুকে দেখি। এখন অনেক রিলস আর টিকটকার এইগুলো হয়ে গেছে না, রিলস বানায়, তাদের ক্ষেত্রে এগুলো বেশি দেখি। হয়তো কোন রকমে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাশ করে নিয়েছে, তারপরে তাদের এগুলো ভুলগুলো প্রচুর ছড়াচ্ছে, আর ওটা ওটা নিয়ে আবার আরো বেশি বেশি মানুষ ওগুলোকে ব্যবহার করে। বলতে গেলে আবার রেগে যাবে। তো যেটা দেখো, যেটা উচ্চারণ সঠিক সেটা উচ্চারণ করাটাই ভালো। এবারে হ্যাঁ, আসছে এখন যা বর্ণ বিপর্যয় বা এইসব জিনিসগুলো যেগুলো এসেছে, তাতে কিন্তু পরবর্তী প্রজন্ম দেখবে এগুলোকেই ফিক্সড করে নেবে, না ওটাই উচ্চারণ করবো, রয়েই বলবো। যদি ডয়সুন নড় আছে ডয়সুন নড় বলবো না, রয়ই বলবো। আর র আছে তো ডয়সুন নড়ই বলবো। তো এগুলো আমাদের ভুল করা চলবে না, যেহেতু বাংলা নিয়ে পড়ছো, এমএ করছো, তো সেক্ষেত্রে এটা কিন্তু চেষ্টা করতে হবে। দু এক সময় দেখো ভুল হয়ে যায়, ওটা আলাদা ব্যাপার। উচ্চারণগত ত্রুটি হলো কোনো সময় অলসতার বশে বা উম, কোনো বুঝতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেনে শুনে বারবার উচ্চারণ করব ভাবে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব। তো তাহলে তো তুমি না বাংলার স্টুডেন্ট, সবাই বলবে বাহ উচ্চারণ পরিষ্কার আছে। তো তুমি কবিতা আবৃত্তি করবে, তুমি গান করবে, অ্যাঙ্কারিং করবে। বাংলার স্টুডেন্টরা ভালো পারে। কেন পারে? তারা এই ব্যাকরণটা পড়ে, ভালোভাবে পড়ে, তাদের বর্ণের যে উচ্চারণগুলো ধ্বনিগুলো সেগুলোকে তারা ক্লিয়ার করে নেয়। খেয়াল করে দেখবে বাংলা বিষয় থেকে বেশি পদাবলী কীর্তনে যায়, পদাবলী কীর্তন হয়, দেখবে সারা বছর হচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের কথাগুলো দেখবে খুব কম ভুল পাবে তুমি। বাংলা সাহিত্য স্যার পড়ে, বাংলা বাংলা ব্যাকরণও পড়ে, ফলত তাদের কথাতে আমরা ভুলটা খুব কম ধরবো। আর বাচিক শিল্পী, তাদেরকে তো বাংলা পড়তেই হবে। তুমি যদি বলো যে সে সায়েন্স নিয়ে পড়ে আর দারুণ করে না, দারুণ আবৃত্তি করে না, ও বাংলাটাও শিখেছে। বাংলা শিখেছে মানে বাংলা ভাষা শুধু কথা বলছি না, ব্যাকরণটাও শিখেছে। কোথায় কিভাবে উচ্চারণ করতে হয়, কোন শব্দের কিরকম উচ্চারণ, এগুলো মানে তুচ্ছ জিনিস নয় কিন্তু, যেগুলো আলোচনা এখন করছি এগুলো বারবার তোমাকে শেখাবে যে কিভাবে কোন ধ্বনিটাকে তুমি উচ্চারণ করবে, স্পষ্ট উচ্চারণ করবে। এটা আমরা নিজেরাও শিখবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চাদেরকেও এগুলো শেখানোটা উচিত। স্কুলেও ভুল শেখায় এখন। তুমি দেখবে তোমার ছেলে মেয়ে যদি আছে তাহলে তাকেও ভুল শেখাচ্ছে স্কুলে, হয়তো তুমি কারেকশন না করে দিলে থেকে গেল, বাচ্চাও দেখবে তুমি ঠিক শিখে বসে আছো, বাচ্চা ভুল শিখছে। তাহলে আমাদেরকেও এগুলো সবসময় খেয়াল রাখতে হবে, যেটা যেমন উচ্চারণ সেরকম ঠিকঠাক মনে রাখতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে কি না, এগুলো তোমার হ্যাঁ, আরেকটা হচ্ছে কম্পনজাত ধ্বনি একটা বলা হয়, কম্পনজাত ধ্বনি। মানে যে ধ্বনিটা বা যে ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারণ কম্পিত হয়। করার সময়, হ্যাঁ, কম্পন সৃষ্টি হচ্ছে। র হবে র। স্যার এটা আমি একদম বলে দিলাম আপনাকে। র হুম, হবে।
কোথায় কম্পনটা সৃষ্টি হয়? উম, র দাঁতের কাছে। র র র র র দাঁতে না কিন্তু নয়, না না দাঁতের উপরে, র দাঁতটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে যে উঁচু জায়গাটা আছে ওখানে দেখো ল, উঁচু জায়গাটা ওখানে টাচ হচ্ছে। ওটাকে হ্যাঁ দন্তমূল বলে। ঠিক আছে, তাহলে হ্যাঁ জিহার ডগা, দন্তমূল। মানে জিহার ডগাটা মানে অগ্রভাগটা কম্পিত হবে কোথায়? দন্তমূলের না, কাছে। দন্তমূলের, হ্যাঁ দন্তমূলের কাছে গিয়ে কম্পিত হবে এবং একাধিকবার কম্পিত হবে, ফলে র উচ্চারণ হবে। র এমন একটা ধ্বনি যেখানে জিহাটা দেখো কাঁপছে 2-3 বার এবং র উচ্চারণ করছে। আমরা কত সহজভাবে এটাকে বলি, কিন্তু ভেবে মেকানিজমটা দেখো কিভাবে তৈরি হচ্ছে ধ্বনিগুলো। তার জন্য এটা হচ্ছে ভাষা বিজ্ঞান। এখানে কোনো মিথ বা কোনো কল্পনা বা কোনো রোমান্টিকতার বিষয় নেই। ভাষা বিজ্ঞানের বিষয়ে বিজ্ঞানসম্মত সবকিছুই আলোচনা হয়, কোনোটাই মিথ্যে নয় বা কল্পনা নয়। তাহলে ভাষা বিজ্ঞানের এখন আলোচনা চলছে, কিন্তু এর আগে যেটা আলোচনা করছিলাম ওই বক্রোক্তি জীবিতম বা ওইসব বিষয়গুলো, ওগুলো তোমার আহ আরো অন্যান্য যে টপিক গুলো আছে তোমাদের ভাষা বিজ্ঞানের ক্ষেত্রগুলো আলোচনা করেছিলাম। তো এটা গঠনমূলক ভাষা বিজ্ঞান এখন আলোচনা চলছে, বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তাহলে বুঝতে পারলে যে এগুলো হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী, যে সরি হ্যাঁ উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো তোমার যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে, এবং স্থানগুলোকে আমাকে মনে রাখতে হবে কোথায় কোনটা উচ্চারণ হচ্ছে, প্রকৃতি অনুযায়ী কিভাবে উচ্চারিত হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। উচ্চারণ স্থান এবং প্রকৃতি এই দুটোকে মনে রাখবে কিন্তু। আচ্ছা, তোমাদের ধ্বনির যে বিভিন্ন শ্রেণী রয়েছে, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, এগুলো কি আলোচনা হয়েছিল ক্লাসে? না স্যার। আমরা তো না করিনি হয়নি। স্যার, আমরা তো করিনি। হুম, দেখো ধ্বনি সত্তার প্রকৃতি, ধ্বনি সত্তার প্রকৃতি অনুযায়ী যে কোনো ভাষাতে ধ্বনি দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, বিভাজ্য মানে ভাঙা যায়, বুঝতে পারছো, আর অবিভাজ্য যেগুলোকে ভাঙা যায় না। তো এই ধরনের দুটো শ্রেণী পাওয়া যায়, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি, এগুলো তো আমরা জানি এরকম দুটো শ্রেণী পাওয়া যায়। স্বর এবং ব্যঞ্জন যেগুলো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আমরা পাচ্ছি এককভাবে, সেগুলো হচ্ছে বিভাজ্য ধ্বনি, ভাঙা যাচ্ছে, ক, খ, গ, ঘ, এগুলো একা আলাদা করতে পারবো। কিন্তু এগুলোরই দ্বারা যখন কোনো কিছু উচ্চারিত হচ্ছে, অনেকগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি সাজিয়ে, তখন তাদের উচ্চারণে কিছু পার্থক্য চলে আসছে। কেননা একটা একটা ধ্বনি, সেই ময়ের উচ্চারণ সব জায়গায় একই নয়। কলম শব্দের আবার যদি বলি যে আহ ময়ূর শব্দের দুটোর ময়ের উচ্চারণ পার্থক্য আছে। দেখো কলম শব্দের মটা দেখো পুরোটা উচ্চারণ হচ্ছে না, আবার ময়ূর শব্দের মটা পুরোটাই উচ্চারণ হচ্ছে। আবার একটা বিষয় হচ্ছে যে এই ধ্বনিগুলো যখন উচ্চারণ করব তখন তার পরে কি ধ্বনি আছে সেটাও আবার প্রভাব ফেলে। কারণ দুটো ধ্বনি পাশাপাশি যদি আহ উচ্চারণ মানে কি বলবো, কষ্ট না হয় উচ্চারণ করতে, তখন একটা আলাদা রকম হবে, আর যদি কষ্ট হয় তখন একটা উচ্চারণ আলাদা হবে। খেয়াল করে দেখো, কিছু কিছু কথা আছে যেগুলোকে এভাবেই তৈরি করা হয় যাতে বলতে না পারে। ছোটবেলায় দেওয়া হতো না কড়া কড়া কিছু বাক্য, যেটা উচ্চারণ করতো তাড়াতাড়ি করে দেখবে ভুল হতো। খেয়াল করে দেখো অনেক কিছু আছে কথা, এরকম বাক্য আছে অনেকগুলো, যে এই বাক্যটা একটু দ্রুত করে বলতো, জানি না তোমরা উচ্চারিত। করেছো কিনা। হ্যাঁ, তো এইগুলো যখন বলতে দেওয়া হতো তখন দেখবে 2-3 বার বলে নিয়ে আর কেমন কষ্ট হতো যে কেন আটকাচ্ছে, কিছু তো রিজন আছে। হিন্দিতে বলে না কাঁচা পাপড় পাক্কা পাপড়, খেয়াল করে দেখো এটা স্পিডে বলা যায় না। কেন বলা যায় না? দেখো ধ্বনিগুলো এমন ভাবে পাশাপাশি সাজানো হয়েছে যে একটা ধ্বনির পরে আরেকটাকে উচ্চারণ করতে গিয়ে কিন্তু অসুবিধা হয়। তো এরকম আছে, দ্রুত আমরা বলতে পারি না, কিন্তু কিছু কথা আছে অনেক দ্রুত বলবো। এই যে এখন আমি কত স্পিডে কথা বলছি দেখো, কেন বলতে পারছি? কেননা ধ্বনিগুলো সেইভাবে সাজানো হয়েছে। আর কিছু কথা আছে যেগুলো দ্রুত বলতেই পারবো না, দ্রুত বলতে গেলেই কিছু খটোমটো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে তাহলে এগুলো ধ্বনি, সেই ধ্বনিই আছে, বিভাজ্য ধ্বনিগুলোই আছে, কিন্তু তাদের অবস্থানের জন্য সেগুলোর কিছু অসুবিধা হচ্ছে উচ্চারণ করতে।
তো যেগুলোকে মানে ভাষায় এমন কিছু ধ্বনির ব্যবহার হয় যাকে স্বাভাবিকভাবে বা কৃত্রিম কোনোভাবেই ভাগ করা যায় না, অথচ তারা একাধিক ধ্বনির সমন্বয়ে বা সমবায়ে গঠিত হয়। এগুলোকেই বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। পরীক্ষায় প্রশ্ন আসে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ ব্যাপারটি বুঝিয়ে দিন। বিষয় এগুলো হচ্ছে সহজ প্রশ্নের উত্তর। আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো কমন পেলে অবশ্যই লিখবে। কঠিন কোনগুলো হবে? তুলনামূলক কঠিন হবে ব্লুমফিল্ডের সম্পর্কে আলোচনা, ভাষাবিজ্ঞানী কি বলেছেন, বা আরো সংবর্তনী সঞ্জননী যে তত্ত্বগুলো আছে, চমস্কির তত্ত্ব আছে, সেগুলো তুলনামূলক কঠিন হবে, কেননা ওখানে তোমাকে তথ্য দিতেই হবে, বানিয়ে লেখার জায়গা নেই। আর এগুলো তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি লিখতে পারবে। দল, রেজিস্টার, দ্বিভাষিকতা, প্রাইমার, যেগুলো আমি আলোচনা করে দিয়েছি আগে, সহজ বিষয়গুলো তোমাদের আগে আলোচনা করে দেওয়া হয় যাতে এগুলোকে নিয়ে এগোতে পারো। কঠিনগুলো আমি শেষে রাখি, প্রথমে কঠিন পড়লে পেপারটার প্রতি ইন্টারেস্টও থাকবে না। তো ব্যাপার হচ্ছে এই অবিভাজ্য ধ্বনির কথা বলছিলাম, এগুলো কি হচ্ছে না মূলত ৪ ধরনের থাকে। এই ধ্বনিগুলোকে ৪ টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্বাসাঘাত, মানে একটা শ্রেণীকে বলা হয়। একটা শ্রেণীকে বলা হয় জ্যোতি। একটা জ্যোতি বলতে বর্গীয় জ নয়, অন্তঃস্থ জ, তয়া হস্যি জ্যোতি। কমা, দাড়ি, পূর্ণচ্ছেদ বলে না, সেগুলো জ্যোতি। আর একটা হচ্ছে স্বরদৈর্ঘ্য, আর একটা হচ্ছে সুর তরঙ্গ। শ্বাসাঘাত, জ্যোতি, স্বরদৈর্ঘ্য, সুর তরঙ্গ। তাহলে শ্বাসাঘাত কাকে বলে? শ্বাসাঘাত তোমরা পেয়েছো একটা ছন্দ করার সময়, কোন ছন্দ বলো তো? শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটা? প্রথম ছন্দগুলোই মনে নেই কি কি ছন্দ ছিল, কটা ছন্দ ছন্দই তো ছিল ভুলে গেছি। বাংলা ছন্দ? তিনটে ছন্দ। কি ছিল কি? প্রথমটাই মানে শ্বাসাঘাত প্রধান ছিল, বৃষ্টি পড়ে না, তখন। শ্বাসাঘাত বলবে না, অন্য নাম বলো, এর ৫-৬টা করে নাম ছিল। আচ্ছা সব ভুলে গেছে তো। স্যার ওই যে তান প্রধান। না, তান প্রধান হবে না। স্বরবৃত্ত। হ্যাঁ, স্বরবৃত্ত না। স্বরবৃত্ত। স্বরবৃত্ত। তোমরা ষড়বৃত্ত, গুলিয়ে ফেলেছো। মধ্যবৃত্ত আর অক্ষরবৃত্ত। মধ্যবিত্ত হ্যাঁ আবার কি? হ্যাঁ ষড়বৃত্ত নামটাই ভুলে গেছিলাম স্যার, তাই এই পরের নামগুলো মনে তুমি করতে অনেক পারছিলাম কিছু ভুলে গেছো তো। মধ্যবৃত্ত বলে কোন ছন্দ হয়? না। নতুন নতুন বানাচ্ছো, নতুন নতুন শব্দ বাবা, তৈরি হচ্ছে। আচ্ছা দেখো, তোমাদের মনে রাখার জন্য আমি একটা উপায় ভালো বলে দিয়েছিলাম, ওটাও ভুলে গেছে। মানে উপায় যেটা বলেছি উপায়টাই ভুলে গেছে, তার মনে কি থাকবে? আমি বলেছিলাম বৃত্ত দিয়ে নামগুলো মনে রাখবে আর প্রধান দিয়ে মনে রাখবে। বৃত্ত দিয়ে ৩টে, আবার কিসের হিসেবে মনে রাখবে? লয় হিসেবে। লয় মানে গতিটা। যদি দ্রুত দলবৃত্ত লয় হয়, ছিল। দাঁড়াও আর দলবৃত্ত বলবে না। স্বরাঞ্জলি হবে। এবার আমি বলছি আর মাঝে বলবে না, তোমাদেরকে বলার সুযোগ দিলাম, উল্টো পাল্টা যে যা খুশি বলছে। শুনে না এবারে, নইলে আবার গুলিয়ে যাবে। একদম মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে মানে বসিয়ে নেবে, ঠিক আছে? যে স্পেস আছে ব্রেনে বসিয়ে নেবে। আমরা লয় হিসেবে ভাগ করি ছন্দগুলোকে। কি লয়? দ্রুত লয়, মধ্যম লয়, আর হচ্ছে ধীর লয়। তাহলে দ্রুত লয় মানে স্পিডে যেগুলো বলবো, ছড়াগুলো বলি না, খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। এগুলো বাচ্চাদের পড়ার ছড়া। তো এর লয়টা দ্রুত। যেগুলো দ্রুত লয়ের ছন্দ সেগুলোকে বলা হয় স্বরবৃত্ত, ঠিক আছে? স্বরবৃত্ত বা ছড়া ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। শ্বাসাঘাত প্রতিটা নামের তাৎপর্য আছে। শ্বাসাঘাত কেন বলা হয়? মানে বলতে বলতে আটকে আটকে থেমে থেমে কোনো একটা ধ্বনির উপর জোর দিতে হয়। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। এভাবে আটকে আটকে আমরা বলছি। পালকি চলে গগন তলে আগুন চলে, খেয়াল করে দেখো, আটকে আটকেই বলছি, কিন্তু এগুলো শ্বাসাঘাত প্রধান ছন্দ, ঠিক আছে? আর এরকমই এবারে মধ্যম লয়ে যাচ্ছি, লয়টা একটু একটু স্লো করবো ওর থেকে, তাহলে হয়ে গেল মাত্রা বৃত্ত। মাত্রা বৃত্ত এটাকে ওটাকে যেমন শ্বাসাঘাত প্রধান বললাম স্বরবৃত্তকে, এরকম একেও প্রধান বলবো। একে কি প্রধান বলবো? একে ধ্বনি প্রধান বলবো। বৃত্ত দিয়ে বলবো মাত্রা বৃত্ত, আর প্রধান দিয়ে বলবো ধ্বনি প্রধান, কেননা এখানে ধ্বনির গুরুত্ব রয়েছে। আর শ্বাসাঘাত প্রধান বা স্বরবৃত্ততে কি লেখা হয়? ছড়া লেখা হয়, সিরিয়াস কবিতা লেখা হয় না, বাচ্চাদের কবিতাগুলো। আচ্ছা মধ্যম লয়ে কি বললাম?
মাত্রা বৃত্ত। আর এটাতে কবিতা লেখা হয়। কবিতা বলতে আমরা যেরকম কবিতাগুলো মধ্যম লয়ের পড়ে থাকি সেগুলো। তাহলে এটাকে মাত্রা বৃত্ত বলবো, আর প্রধান দিয়ে বলবো ধ্বনি প্রধান। তৃতীয়, আবার লয়টা আরো ধীর হয়ে গেল, একদম স্লো লয়। কি হয়? গান লেখা হয়। ধীর লয়ে কি হয়? গান লেখা হয়, রবীন্দ্রসঙ্গীত বা কোনো দীর্ঘ সিরিয়াস কবিতা বা মহাকাব্য, সেগুলো ধীর লয়। তাহলে ধীর লয়ের ছন্দটাকে বলবো বৃত্ত দিয়ে বলবো অক্ষর বৃত্ত। ঠিক আছে? অক্ষরের গুরুত্ব রয়েছে, অক্ষর বৃত্ত। আর প্রধান দিয়ে বলবো কি প্রধান হবে? টান তনুশ্রী প্রথমে প্রধান। বলেছিল তান প্রধান। তান মানেই তো সুরের কথা চলে আসছে। তাহলে যদি বৃত্ত দিয়ে বলি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। প্রধান দিয়ে যদি বলি শ্বাসাঘাত প্রধান, তারপর ধ্বনি প্রধান, তারপরে তান প্রধান। এইভাবে সাজিয়ে পড়বে, বিষয়টা সারা জীবন মনে থাকবে। আর এর সঙ্গে ওকে, এর ঘাড়ে ওকে চাপিয়ে পড়লে বারবার পড়তে হবে। ঠিক আছে? তাহলে বৃত্ত দিয়ে ৩টে নাম, প্রধান দিয়ে ৩টে নাম, আর লয়টা দ্রুত থেকে ধীরে যাচ্ছে না, সেই হিসেবে স্যার সাজিয়ে মনে নেবে। পড়ে গেছে, সব ভুলে গেছি, সব মাথার উপর হুম, দিয়ে গেছে। ওটাই তো বলছি, সবে ছন্দ, বৃত্ত সবকিছু কি হয়ে গেল এলোমেলো। মাঝে ভাগ্যিস এমএ করলে, নইলে আমাকেও ভুলে যেত মনে হয় গ্রাজুয়েশনের পরে। শেখর স্যার বলে কেউ ছিল, কে জানে। না ভাবুন স্যার, এরকম ছন্দ না দল না, এগুলো কত ভালো কত পারতাম। ভালো, আর হ্যাঁ। সব মানে নামটাই ভুলে গেছি। মধ্যবিত্ত হুম, বলছি মাত্রাবৃত্তকে, ছি। হুম, সেটাই দেখছি। তবে এগুলো নিয়ে চলতে হবে। এগুলো দেখো, এমএ করছে, আবার দরকার হবে এগুলো বারবার। তার জন্য আমি রিকল করে দিলাম। এটা আসবেই বারবার প্রসঙ্গগুলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম শ্বাসাঘাত, এবারে মনে পড়লো শ্বাসাঘাত কোন ছন্দে আছে? স্বরবৃত্ত হ্যাঁ, ছন্দে আমরা স্বরবৃত্ত। জানি। একাধিক দলযুক্ত শব্দের উচ্চারণকালে যদি কোনো একটি দলের উপর বেশি পরিমাণে শ্বাস প্রয়োগ করা হয় উচ্চারণ করতে গিয়ে, তাকে শ্বাসাঘাত বলা হয়। তো এই শ্বাসাঘাত করতে গিয়ে কি হচ্ছে না, তোমার ধ্বনি বিভাজন সেখানে সম্ভব হয় না। যেমন মাখন শব্দটাতে যে মা উচ্চারণটা হচ্ছে, সেখানে শ্বাসের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। মাখন, মাখন। এখানে মা হচ্ছে মুক্ত দল আর খন হচ্ছে রুদ্ধ দল, কিন্তু এভাবে আমরা পড়বো না। এখানে শ্বাসাঘাতটাকে খেয়াল করব। মাখন আটকে যাচ্ছে, মা দিয়ে আমরা অন্য সুর তরঙ্গে ভেসে যাচ্ছিলাম, হঠাৎ করে খন শব্দটা চলে এলো, তখন মনে হচ্ছে যে আবার অন্যদিকে চলে এলাম। খেয়াল করে দেখো, মাখন। তো ব্যাপার হচ্ছে এখানে শ্বাসাঘাত উদাহরণ এভাবে লিখতে হবে, শ্বাসের আধিক্য এখানে রয়েছে। আহ তারপরে হচ্ছে জ্যোতির কথা বলছিলাম। জ্যোতি কোনগুলোকে বলা হয়? বিরতি চিহ্ন যেগুলো থাকে, হ্যাঁ, সেগুলোকে আমরা জ্যোতি বলি। কমা, দাড়ি বা এগুলো দিয়ে প্রকাশ করে থাকি আমরা। তো কোনো একটা তুমি বাক্য মানে উদাহরণ দেবে এবং সেখানে কমা, দাড়ি, পূর্ণচ্ছেদ দিয়ে দেখাবে যেখানে বাক্যটিতে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার পরে আমরা জ্যোতি চিহ্ন ব্যবহার করছি। যেমন রাম এক থালা ভাত খেয়েছে দুধ দিয়ে। এখানে রাম শব্দের পরে কিন্তু আমরা জ্যোতি পূর্ণচ্ছেদ ব্যবহার করছি না, একদম শেষে ব্যবহার করছি। তো এই জ্যোতির কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে অবিভাজ্য ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে। এগুলো আলাদা বলে কোনো ধ্বনি নেই। যে ধ্বনিগুলো আছে বিভাজ্য ধ্বনি, তার থেকে যখন কোনো ধ্বনি পাশাপাশি বসে যাচ্ছে একই সঙ্গে এবং তারপরে সেগুলোকে ভাঙা সম্ভব হচ্ছে না, তখন সেগুলো তৈরি তৈরি হয়ে যাচ্ছে অবিভাজ্য ধ্বনিতে। এরকম আছে স্বরদৈর্ঘ্য। স্বরদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এবং স্বর, বুঝতেই পারছো যে স্বর মানে যেগুলো আমরা উচ্চারণ করছি মানে বাংলা ভাষাতে বহুদলযুক্ত শব্দের প্রতিটি দলের মধ্যে স্বরধ্বনির তুলনায় এক দলের শব্দের স্বর বেশি হয়। ফলে কি হচ্ছে না, দলযুক্ত শব্দ মানে বেশি স্বরযুক্ত হয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে স্বরদৈর্ঘ্য। যেমন হচ্ছে আমার, মার, দুটো দল, কি কি দল হবে? রুদ্ধ দল আর মুক্ত দল। হ্যাঁ, কোনটা মুক্ত কোনটা রুদ্ধ আমার শব্দে? আ আটা আ হচ্ছে মুক্ত, আর মুক্ত দল, ওই মারটা হবে হচ্ছে রুদ্ধ দল, দুই রুদ্ধ মাত্রা। দল। হুম। আচ্ছা, আখ শব্দ, আখ মানে ইকু, আখ শব্দে এটা রুদ্ধ কটা দল দল। আছে? এই এটা হচ্ছে হ্যাঁ, রুদ্ধ আখ দল। দল আখ হবে। একসাথেই উচ্চারণ হবে। অনিতা রুদ্ধ দল হবে? হ্যাঁ, রুদ্ধ দল হবে। কনফার্ম তো? কনফার্ম কনফার্ম। হুম।
যেটা বলবে কনফিডেন্স দিয়ে বলবে। আবার অনিতা সন্দেহ হলো রুদ্ধতল হবে তো? আপনি প্রশ্ন করলেই আমার সন্দেহ হয়। আখ শব্দটা আমরা একবারই উচ্চারণ করছি। এটাকে ভেঙে উচ্চারণ করা যায় না। আখ এভাবে তো বলি না, আখ একবারই বলছি। তাহলে পুরোটা একবারে উচ্চারণ হচ্ছে একটাই দল। সেটা হচ্ছে রুদ্ধতল। তাহলে এখানে আখ শব্দের যে টা উচ্চারিত হচ্ছে, দীপ্তি বলছে রুদ্ধ। তো হ্যাঁ, এটা রুদ্ধতলই হবে আখ শব্দটা। আখ শব্দে যে উচ্চারণ হচ্ছে আর আমার শব্দে যে উচ্চারণ হচ্ছে, দুটো কি একই রকম? না। নয় দেখো। না 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 আমার না। এখানে টা একটু জোর, মানে সুরটা আসছে। এখানে কিন্তু দৈর্ঘ্য আছে, স্বরদৈর্ঘ্য। কিন্তু আখ শব্দে দেখো তাড়াতাড়ি হচ্ছে। তো এখানে আমার শব্দের যে আ আছে, সেই এর স্বরদৈর্ঘ্য কিন্তু বেশি। ওটাকে আমি ভাঙতে পারবো না। ওখানে বলবো যে স্বরদৈর্ঘ্যটাকে আমি বাদ দিয়ে করব। যেমন আখ শব্দ বললাম, আমার স্পিডে বলতেই পারবো না ওভাবে। কেননা একদিকে যাচ্ছে আর মার শব্দটা অন্যদিকে। যেরকম মাখন বলছি না, মাখন। তো ওখানেও প্রবলেমটা এরকমই আসছে। সব জায়গায় প্রবলেমটা হবে না। ওই ধ্বনিটাই অন্য কোনো ধ্বনির সঙ্গে উচ্চারিত যখন হবে তখন হয়তো হচ্ছে না। কিন্তু অন্য কোনো ধ্বনির সঙ্গে আবার প্রবলেম হচ্ছে। তো এটা হয়, দেখবে। দেখো, ত আর পয়েত, তপ্ত। তপ্ত এই কথাটাকে রাখো। আরেকটা আহ এরকমই পয়েত দিয়ে একটা আছে, কোনো ধরো কোনো একটা শব্দ ভাবো তো। সপ্ত। তপ্ত আর সপ্ত। সপ্তটা দেখো স্পিডে বলতে পারবে, কিন্তু তপ্তটা বলো তো, কেমন মনে হচ্ছে না যে তপ্ত শব্দটা যেন সপ্ত থেকে একটু কষ্ট হচ্ছে উচ্চারণ করতে। তো কিছু ধ্বনি থাকে যার জন্য এই প্রভাবটা হয়, মানে ধ্বনির পাশাপাশি আহ অবস্থানের ফলে। তো স্বরদৈর্ঘ্য এইভাবেই হয়। আমার শব্দ আর আক শব্দ দুটো দিয়ে তোমাকে আলোচনা মানে করতে হবে বা করতে পারো। সুরতরঙ্গর কথা বলছিলাম। বাক্যের মধ্যে সুরের যে ওঠা নামা সেটাকে বলা হয় সুর তরঙ্গ। যেমন ধরে নাও, আমি একটা কথা বলছি যে রাম যায়, আবার রাম যাবে। দেখো, একটা বিবৃতি দিলাম আর একটা প্রশ্ন বোধক একটা বাক্য বললাম। যায় আর যাবে, এই দুটোর মধ্যে তফাৎ কেমন শোনাচ্ছে দেখো। রাম যায়, ফুল স্টপ দিলাম, ফ্ল্যাট আছে কথাটা। কিন্তু রাম যাবে, এখানে যেন কোশ্চেন করার সময় যেন আমি দেখলাম যে এখানে যায় শব্দটা যেরকম বললাম এক নাগাড়ে বলতে পারলাম, কিন্তু যাবে যখন বলছি তখন কিন্তু একটা সুরতরঙ্গ সৃষ্টি হচ্ছে। কারণ জিজ্ঞাসা করার সময় আমরা টান দিই একটু, রাম যাবে, এভাবে তো বলি না, রাম যাবে। খেয়াল করে দেখো, আমরা প্রশ্ন করার সময় এভাবে শেষের যে ধ্বনিটা আছে তাকে কিন্তু টান দিই। তুমি কি পড়াশোনা করবে নাকি করবে না? এই যে করবে না বললাম, এটা ফুল স্টপ দিয়ে দিলাম, দেখো কত তাড়াতাড়ি শেষ হলো। কিন্তু করবে এটা টান দিলাম। তুমি কি এটা খাবে? খেয়াল করে দেখো, এগুলোতে কিন্তু সুর তরঙ্গ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র সুরের উপর নির্ভর করেও কিন্তু বাক্যের অর্থ পার্থক্য ঘটে, বা তোমার এই যে অবিভাজ্য ধ্বনির যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারছি যে এইভাবেও কিছু কিছু আছে ধ্বনি যে সেটাকে আমি কাটতে পারবো না। দেখেছো, যেগুলো ক্লাসিক্যাল গান হয় বা যে গানগুলো একটু ওল্ড টাইপের, এখনকার গান বলছি না, এই ডিজে ফিজে গানগুলো বলছি না, এখনকার দিনের যেগুলো 90s সং বা ক্লাসিক্যাল গান, একটা গান করার ক্ষেত্রে কতজন মানে বাদ্যযন্ত্র নিয়ে থাকে। গিটার, বেহালা, তবলা, বাঁশি, হারমোনিয়াম সব ব্যবহার করে। দেখবে একেকটা গান, আগেকার দিনে যে গানগুলো ছিল 90s পর্যন্তই আমি বলছি, যে কুমার শানু, আলকা ইয়াগনিকদের যে গানগুলো রয়েছে, সেই পর্যন্ত গানগুলো যখন শেষ হতো, হঠাৎ করে শেষ হতো না। দুমদাম মিউজিক দিয়ে হঠাৎ করে শেষ হয়ে গেল এখনকার গানগুলো। র‍্যাপার গানগুলোই এখনো বেশি চলছে। মানে খুব কম রেয়ার গান আছে। আর যারা গানগুলো করে তাদেরকে তো এখন দেওয়া হচ্ছে না সিনেমাতে। তো ব্যাপার হচ্ছে তাদের গানগুলো শেষ হতো কিভাবে দেখেছো? আর নিয়ম ওরকমই আছে, কিন্তু গান হুট করে শেষ করে না। দেখবে শেষের যে সুরটা সেটাকে টান দিয়ে আস্তে আস্তে স্মুথ করে শেষ করে। লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনিক, এদের গলাগুলোতে দেখবে এইভাবেই তারা কিন্তু গানগুলো শেষ করতো।
আর কোনো অডিশন থেকে শুরু করে যেগুলোতে দেখবে এই জায়গাটাকে বেশি খেয়াল করে যে গানটা সে শেষ কিভাবে করলো, মানে একদম যেন সেই উপর থেকে আস্তে 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 মাটিটাকে ছুঁয়ে টাচ করে গেল। এই যে এগুলোকে সুর তরঙ্গের বিষয়গুলো এরকমই, চাইলে তো সে হুট করে শেষ করে দিতে পারে কথাটা বলে, কেমন হবে বিষয়টা? কেটে দেওয়া হলো মনে হচ্ছে বিষয়টাকে। সেরকমই কিছু আছে ধ্বনি এভাবেই জিজ্ঞাসা যখন করছি বা কিছু, তখন কিন্তু এগুলোকে আমরা কাটতে পারবো না। কাটলে মানে অর্থটা যেন এলো না ঠিকঠাক। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনি। ৪ টা পর্যায়ে আলোচনা হচ্ছে ৪ ভাবে: শ্বাসাঘাত, জ্যোতি, স্বরদৈর্ঘ্য আর সুর তরঙ্গ। আশা করি বুঝতে পারলে না? তো আজকে যেগুলো আলোচনা করলাম উম নোটটা দিয়ে দিলে একবার রিভাইজ করে নেবে। আজকে কিছু নোট দিয়েছি যেগুলো আগে ক্লাস হয়েছে, আর ২-১ টা এক্সট্রাও দেওয়া আছে যেগুলো ক্লাস এখনো হয়নি। তো নোটগুলো যদি এখন সময় আছে খাতায় তোলার মতো, খাতায় তুলতে পারো। প্রিন্ট করে নিলে পড়া খুব কম হবে। প্রিন্ট যদি করে নাও দেখবে একটু আলসেমি কুড়েমি করবে। এখন আপাতত ইয়ে করো, যখন সময় থাকবে না তখন প্রিন্ট করে নেবে। যখন দেখবে যে আর বেশি নেই পরীক্ষার সময় তখন প্রিন্ট করতে পারো। এখন খাতায় লেখা প্র্যাকটিস করো। কেননা তোমার ৪ ঘন্টা সময়ে কিন্তু তোমার মূল্যায়ন লেখার উপর হবে। তুমি কতটা জানো, কতটা বোঝো, কত ফ্লুয়েন্সি আছে, কত ভালোভাবে বোঝাতে পারো, সেটার উপর তো মূল্যায়ন এখানে হচ্ছে না। ইন্টারভিউর ব্যাপার নেই। পুরোটা খাতা। তোমাকে চেনে না স্যার যে খাতা দেখবে। তুমি খাতায় কি লিখেছো সেটার উপর মূল্যায়ন হবে। তার জন্য দুটো জিনিস দরকার। ১ম জিনিস হাতের লেখাটা, স্পিড, হাতের লেখা মানে কিরকম সেটার উপর ডিপেন্ড করছে। আর দ্বিতীয়ত নোটের কোয়ালিটি, কিরকম তুমি লিখছো। কিরকম লিখছো সেটা না হয় আয়ত্ত হয়ে যাচ্ছে ক্লাসে, কিরকম লিখবে। কিন্তু হাতের লেখাটা তো আমি কিছু করতে পারবো না। তোমাকে ওটা নিজেকে প্র্যাকটিস করতে হবে। হঠাৎ করে যদি বলো যে পরীক্ষার দিন আমি লিখতে বসবো, দেখবে তোমার ব্রেন চলবে, সব নোট মুখস্থ আছে তোমার, হাতটা তোমার সাথ দেবে না, বিরক্ত লাগবে। তাহলে দুটোর কানেকশনটা ঠিক রাখার জন্য প্র্যাকটিস করো। নোটগুলো প্রিন্ট না করে এখন খাতাতে লেখো। ঠিক আছে? আর প্রিন্ট যদি করতে পারো, দেখে দেখে বরং খাতাতে লেখো, তাও ভালো। বুঝে বুঝে খাতাতে লেখো। খাতা আর কলমের সঙ্গে কিন্তু অ্যাটাচে থাকো, ওটা না থাকলে প্রবলেম হবে। ঠিক আছে, আজকে রাখি। কারো কিছু জিজ্ঞাসা আছে? নেই তো? আচ্ছা বেশ, গুড নাইট সবাইকে।